আচ্ছা ঠিক আছে। সো আজকে ওয়ান শট ক্লাস নিব, দেখি কত তাড়াতাড়ি শেষ করতে পারি। এরপর কিছু সিকিউ করাবো, তারপর এমসি করাবো। সো অল্প সময়ের মধ্যেই একটা ওয়ান শট দেওয়া যায়, ট্রাই করে। ওকে, তো ফার্স্টে দেখো আমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটাতে আমাদের কি কি টপিক আছে বা কি নিয়ে আলোচনা করা হয়েছে কি সেটা যদি একটু দেখি আমরা। প্রথমত হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, মানে প্রথমত কেমিস্ট্রির কিছু টপিক আছে যেগুলো অ্যাকচুয়ালি আমি কেমিস্ট্রিতে পড়ি, সো এগুলো আমি খুব তাড়াতাড়ি পাস করে যাব, কারণ যেহেতু এগুলো আমরা কেমিস্ট্রিতে পড়ে থাকি, এগুলো জানার কথা। ঠিক আছে, যেমন রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়, এখানে একটা আলফা কণা পরীক্ষা করা হয়। ঠিক আছে, সেখানে এক্ষেত্রে কি করা হয়, আলফা কণা মানে কি হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস 2+ চার্জ বিশিষ্ট যে হিলিয়াম নিউক্লিয়াসটা আছে এটাকে আমাদের আলফা কণা বলা হয়। এই আলফা কণাটা নিক্ষেপ করে সেখানে একটা জিঙ্ক সালফাইডের এই একটা পর্দার উপর এটা ফেলা হয়। তো এইটা আমাদের মনে রাখতে হবে, এটা এমসিকিউতে মাঝে মধ্যে আসে কেমিস্ট্রিতে, প্লাস এখানেও এটা। তার মাধ্যমে আমাদের আলফা কণা পরীক্ষার মাধ্যমে আমাদের কি বের করা হয়, যে পরমাণু যে নিউক্লিয়াস আছে সেটা খুব ছোট্ট একটা জায়গায়, মনে করো পরমাণু সাইজ যদি অনেক বড় হয় সেই অনুযায়ী নিউক্লিয়াসের সাইজটা খুব ছোট এরকম একটা, এবং সেই সেন্টারে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, এই কয়েকটা জিনিস তোমার হচ্ছে বলা হয়, এবং তার চারপাশে ইলেকট্রন থাকে। এই কয়েকটা ডিসিশন দেওয়া হয় আলফা কণা পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল নিয়ে কথা বলা হয়েছে, কোয়ান্টাম মডেল নামে পরিচিত এটা। ঠিক আছে, আর এটা নোটগুলোর লেখাগুলো খুব একটা সুন্দর না, আমি এটা খুব ফাস্ট লেকচার দিয়েছিলাম যখন স্টুডেন্টে দিয়েছিলাম, সেকেন্ড স্টুডেন্ট, তো লেখাগুলো খুব একটা সুন্দর না, আমি এটা কোনো একটা স্টুডেন্টে দিয়ে তোলা, তারপর আবার পিডিএফ বানাতে হবে। আচ্ছা, তো বোরের পরমাণু মডেলে আমাদের কোয়ান্টাম মডেল নামে পরিচিত এটা। ঠিক আছে, তো কোয়ান্টাম মডেল নামে যে পরিচিত, এক্ষেত্রে যেমন এনতম শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রন একটা বিষয়। তো এনতম শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের ক্ষেত্রে আমরা তার যে শক্তি সেটা আমরা কি বলে থাকি, যে আমাদের কণিক ভরবেগ, প্রথমত আমরা কণিক ভরবেগ বের করি, শক্তি আমরা পরে বের করবো। কণিক ভরবেগের ক্ষেত্রে সেটা আমরা বলি কি অ্যাম্পিয়ার সমান NH/2 এখানে এন কি, এন হচ্ছে আমার শক্তি স্তর, কয় নাম্বার শক্তি স্তরে আছে, 3 নাম্বার 4 নাম্বার, সেখানে মনে করো 4 নাম্বার শক্তি স্তরের জন্য কণিক ভরবেগ বের করতে বলো, তাহলে আমি কি করবো, 4 মানে 4H/2, তাহলে এটা কাটা গেলে 2, তার মানে কি থাকছে 2H/π। মাঝে মধ্যে এটা আমাদের এইভাবে আমাদের এমসিকিউতে চাই। ঠিক আছে, যে 4 নাম্বার শক্তি স্তরের জন্য আমাদের কোনটা সঠিক বা কোনটা আমাদের ইসের কণিক ভরবেগের সূত্র এটা। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের হচ্ছে কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য। তো কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য আমাদের মানে কম্পাঙ্কের বিষয়টা আমরা যদি একটু জানতে চাই, যে এখানে মনে করো একটা শক্তি স্তর আছে, এই শক্তি স্তরে আমাদের একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কি উপরে যদি কোনো একটা শক্তি স্তরে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি শক্তি নির্গত মানে শক্তির বিকিরণ হয়। আবার উপর থেকে যদি নিচে আসতে চায়, নিচে থেকে উপরে গেলে শক্তির বিকিরণ হয়, আর উপরে থেকে যদি নিচে আসে তাহলে আমরা জানি শক্তির শোষণ ঘটে। ঠিক আছে, তো সরি উল্টা বলে ফেললাম, উপর থেকে নিচে আসলে শক্তির শোষণ হয়, এখানে শক্তির শোষণ হয়, শক্তির শোষণ করে আর আরে আবারও তুলটা এই করতেছে, কি অবস্থা, শক্তির এখানে বিকিরণ হয়, এটা তো আমরা জানি যে আমাদের যদি নিচে থেকে উপরে যায়, উপরে আমার শক্তি বেশি, নিচে শক্তি কম, তো নিচে থেকে উপরে গেলে শক্তি আমার বেশি প্রয়োজন, সো বেশি প্রয়োজন, এই জন্য আমাদের শক্তির শোষণ হয়, এখানে শক্তির শোষণ। ঠিক আছে, এটা শক্তির শোষণ হয়, কারণ হচ্ছে E2 ইজ গ্রেটার দেন E1। সো আমার যদি নিচে শক্তি কম উপরে শক্তি বেশি, উপরে যদি আমার যাইতে হয়, নিচে আমার মনে করো শক্তি আছে 500 জুল, আর উপরে শক্তি আছে আমার 800 জুল, এখানে শক্তি আছে আমার 800 জুল, তাহলে তো আমার উপরে যাইতে গেলে আমাদের হচ্ছে কি শক্তি শোষণ করা লাগবে, মানে আরো শক্তি লাগবে, দেন যেতে পারবো। ঠিক তেমনি উপর থেকে যদি নিচে আসে তাহলে সেক্ষেত্রে শক্তির বিকিরণ হয়। ঠিক আছে, শক্তির বিকিরণ হয়, এটা আমরা জানি, এগুলো আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই দুইটা শক্তির যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা এটা একটা এনার্জি, মনে করে 800 - 500 জুল সমান যে 300 জুল, এই 300 জুল এনার্জি সমপরিমাণ একটা কম্পাঙ্কের আমাদের এখান থেকে নির্গত হবে, যে মানে বিকিরণটা হবে সেটা নির্গত হবে, যেমন 300 জুল, তাহলে এখানে আমরা বলতে পারি HF ইকুয়াল হচ্ছে 300 জুল, বা এখান থেকে আমরা চাইলে F বের করতে পারি, F ইকুয়াল কি 300/H এর মান। তো এই যে একটা প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি 6.626 × 10⁻34, এই যেখানে আছে, এই যেখানে আছে। ঠিক আছে, এই মানটা, তো এই প্লাঙ্কের ধ্রুবকটা যদি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে H এর ভ্যালুটা, সেটা আমরা ব্যবহার করলে তাহলে আমরা কম্পাঙ্কটা পেতে পারবো, আর কম্পাঙ্কের একক আমরা জানি হার্জ অথবা পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স 1। ওকে, এটা বুঝতে পারলাম। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে হচ্ছে আমাদের এন মানে এনতম শক্তি স্তরের আমাদের শক্তি, তাহলে আমরা জানি E1টা আমাদের মুখস্থ, এটা E1 ভাই। ঠিক আছে, এখানে অনেকগুলো আমাদের পিডিএফ এ দেখা যাচ্ছে লেখাগুলো একটু অস্পষ্ট, হলো কেন বুঝলাম না। ওকে, তো এখানে আমাদের E1টা হচ্ছে আমাদের কি 1 নম্বর শক্তি স্তরের এনার্জি, 1 নম্বর শক্তি স্তরের যে এনার্জি এটা আমাদের মুখস্থ -13.6 ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে,
আর ইলেকট্রিক ভোল্টকে আমরা চাইলেই জুলে কনভার্ট করতে পারি, যেমন কি 1 ইলেকট্রিক ভোল্ট ইকুয়াল 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, এটা আমরা জানি মুখস্থ আমাদের মান। তো এইভাবে আমরা চাইলেই ইলেকট্রিক ভোল্টটাকে জুলেও কনভার্ট করতে পারবো। তাহলে তুমি এনতম শক্তি স্তরের যদি শক্তি জানতে চাও তাহলে সেটা কি হবে, ইএন মানে 1 নম্বর শক্তি স্তরের শক্তি ভাগ এন স্কোয়ার, মানে কয় নাম্বার, মনে করো 3 নম্বর শক্তি স্তরের জন্য জানতে, তাহলে 1/3 স্কোয়ার ইন্টু E1, E1 এর ভ্যালু আমাদের মুখস্থ, সেটা আমরা বসায় দিলে 3 নম্বর শক্তি স্তরে যে এনার্জিটা পাবো সেটা আমরা বের করতে পারবো। ওকে, এরপরে এগুলো সব কেমিস্ট্রি আমরা জানি, তো এটা আমি আর সময় দিচ্ছি না। এখানে হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তো এনতম কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে এটা আমাদের কেমিস্ট্রিতে আমরা এই সূত্রগুলো পড়ে আসছি, এগুলো পরিচিতি জানি। এখানে ম্যাক্সিমামই ধ্রুবক, এন হচ্ছে শক্তিস্তর সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তারপর অ্যাপসাইলন নট এটা একটা ধ্রুবক আমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে পাই 3.1416 মানে ধ্রুবক, তারপর এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা বসাবো এবং প্রত্যেকটা পরিচিতি লেখা আছে। আরেকটা বিষয়, যদি আমরা এই আর মানে 1 নম্বর শক্তি স্তরের জন্য আমরা ব্যাসার্ধ নির্ণয় করি, সেটা হচ্ছে আমার R1 ইকুয়াল 0.43 আমস্ট্রং, R1 ইকুয়াল 0.5353 আমস্ট্রং, এটা ঠিক আছে। R1 ইকুয়াল এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা আমাদের মাঝে মধ্যে কেমিস্ট্রিতেও আসে, ফিজিক্সেও আসতে পারে, ঠিক আছে। মানে 1 নাম্বার কক্ষপথের যে ব্যাসার্ধটা, আমাদের যে পরমাণুগুলো থাকে তার 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ এটা হয়। আর আর্মস্ট্রংকে আমরা জানি 1 আর্মস্ট্রং ইকুয়াল কি, 1 আর্মস্ট্রং ইকুয়াল 10⁻⁻10 মিটার, ঠিক আছে, খুব ছোট একটা ভ্যালু, এটা আমরা জানি। ওকে, তো আর এন তম শক্তি স্তরের জন্য যদি আমি ব্যাসার্ধ বের করতে চাই, সেটা আমাদের কি হবে, আর এন সমান হচ্ছে এন স্কয়ার। মনে করো আমি 4 নম্বর শক্তি স্তরের জন্য আমি ব্যাসার্ধ জানতে চাচ্ছি, তাহলে আমার কি R4 ইকুয়াল হবে কি 4 স্কয়ার ইন্টু R1। R1 এর ভ্যালুটা কত, মানে R1, তো R1 এর ভ্যালু তো আমরা জানি, R1 এর ভ্যালুটা ইউজ করে দিলে আমাদের 4 নাম্বার শক্তি স্তরের যে ব্যাসার্ধ আছে সেটাও পেয়ে যাব, ঠিক আছে। ব্যাসার্ধ তো আমরা বুঝি সেন্টার থেকে, এই যে ব্যাসার্ধ। ওকে, এবার হচ্ছে এন-তম কক্ষপথের বেগ, এটা এন-তম কক্ষপথের বেগ আমাদের কি, এন-তম কক্ষপথে আমরা জানি যে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো চলাচল করছে সেই ইলেকট্রনের বেগ কত। তো এটা হচ্ছে ভিএন সমান, এখানেও আমাদের প্রত্যেকটা জিনিস ম্যাক্সিমাম সব কনস্ট্যান্ট মানগুলো আমি বসাইলেই পেয়ে যাব, ঠিক আছে। এখানে যেমন পাই, এপসাইলন নট, এম ইলেকট্রনের ভর, আর হচ্ছে কক্ষপথের ওই এন-তম কক্ষপথের ব্যাসার্ধ, এগুলো ইউজ করলে, ঠিক আছে। তো এগুলো আমাদের জাস্ট সূত্র মুখস্থ করে আমাদের বসাতে হয়, জানি আমরা। পরে হচ্ছে কিছু শক্তির বিষয়ে, মানে ভরের একক আরেকটা 1 AMU, এটা খুব ছোট্ট একটা ভরের একক, ঠিক আছে। 1 AMU এটা একটা ভর, এই ভরটাকে আমরা যদি মানে কেজিতে কনভার্ট করি, তাহলে 1 AMU ইকুয়াল কত হয়, 1.6 মানে 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে, -27 কেজি। এটা হচ্ছে আমাদের 1 AMU, এটার ভরকে আমরা কেজিতে কনভার্ট করতে পারি। এটা খুব ছোট্ট একটা একক। এই এককটা কখন ব্যবহার করা হয়, এগুলা ব্যবহার করা হয় হচ্ছে তোমার যখন আমাদের মানে পরমাণু লেভেলের আমরা কোনো কিছু ভর নির্ণয় করব। যেমন কি এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট, আমি আর লিখলাম না, অ্যাটমিক মাস ইউনিট AMU, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আরেকটা কথা বলছে যে 1 AU এর সমতুল্য শক্তি। ভাই আমরা জানি যে কোনো একটা শক্তিকে আমরা মানে ভরকে আমরা চাইলে শক্তিতে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে কি, সেই আইনস্টাইনের বিখ্যাত পপুলার সূত্র হচ্ছে E=mc², ঠিক আছে, E=mc²। এই সূত্রটা আমাদের বলে কি, ভর আর শক্তির মধ্যে সম্পর্ক বলে যে আমরা যে কোনো একটা ভর ভরের একটা বস্তুকে থেকে আমি কতটুকু এনার্জি পেতে পারি সেই জিনিসটা আমাদের এই সূত্রটার মাধ্যমে বের করতে পারি, ঠিক আছে, এইটা। ওকে, তারপর হচ্ছে আমাদের এন ইকুয়াল এনতম কক্ষপথের বেগ, তো এটা আমরা আগেও দেখলাম, ঠিক আছে, এই জিনিসটা আমরা বের করতে পারি, ঠিক আছে। রিপিট হয়ে গেছে হয়তো বা কোনোভাবে সামহাউ সেম পেজটা। ওকে, এর পরবর্তীতে আমাদের 1 এর সমতুল্য শক্তি, এগুলো আমরা হিসাব করা শিখছি। আর এই যে মেগা ইলেকট্রিক ভোল্ট, এটা হচ্ছে আমাদের মেগা ইলেকট্রিক ভোল্ট। তো মেগা ইলেকট্রিক ভোল্ট থেকে আমি জুলে কিভাবে নিব সেটা যদি একটু বুঝাই, 1 মেগা ইলেকট্রিক ভোল্ট ইকুয়াল হচ্ছে 10⁻⁻6, আচ্ছা মেগা ইলেকট্রিক ভোল্ট থেকে আমি ইলেকট্রিক ভোল্টে নিব, তাহলে 10⁻6 হবে ইলেকট্রিক ভোল্ট, ঠিক আছে। যদি ইলেকট্রিক ভোল্ট থেকে মেগাতে নিতাম তাহলে 10⁻6 হতো, তাহলে 1 মেগা ইলেকট্রিক ভোল্ট সমান 10⁻6 ইলেকট্রিক ভোল্ট। আবার ইলেকট্রিক ভোল্ট থেকে আমি একটু আগেও দেখাইছি 1 ইলেকট্রিক ভোল্ট ইকুয়াল 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, এটা। সো তুমি যদি চাও মানে মেগা থেকে আগে ইলেকট্রিক ভোল্টে নিবা, দেন ওইটা থেকে জুলে নিবা। আর তুমি যদি চাও ডিরেক্টলি নিতে সেটাও নিতে পারো, তাহলে হচ্ছে আমাদের সেই সূত্রটা আসবে 1 মেগা ইলেকট্রিক ভোল্ট ইকুয়াল 1.6 ইন্টু 10⁻⁻, এই 19 থেকে 6 কমে যাবে পাওয়ার, তাহলে হয়ে যাবে -13 জুল। এটার মাধ্যমেও তুমি মেগা ইলেকট্রিক ভোল্ট থেকে ডিরেক্টলি জুলে কনভার্ট করতে পারো, ঠিক আছে। এগুলো আমরা ইউজ করছি, আমরা জানি কম বেশি, এগুলো আমাদের এই চ্যাপ্টারের প্রয়োজন হবে,
আদার্স কিছু চ্যাপ্টার আমাদের ছোটখাটো, এখানে এই ধরনের এককগুলো একটু বেশি লাগে বা প্রয়োজন হয়। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে তেজস্ক্রিয়তা, ঠিক আছে, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আমাদের কি করব, তেজস্ক্রিয়তা কি, এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আগে বুঝে রাখো। তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তা থেকে আমরা পরবর্তীতে পড়বো অর্ধায়ু, ঠিক আছে, তারপর গড়ায়ু, এই টপিকগুলো পড়বো, যেটাই আমার এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল আসে বোর্ডে, ঠিক আছে। তো তেজস্ক্রিয়তা এই টপিকটা, আচ্ছা এইটুকু যে বুঝেলাম অলরেডি, এগুলো কি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে মোনালিসা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন আমরা মেইন টপিক আসছি, এগুলো একটু ফাস্ট ফাস্ট চলে গেলাম কারণ ওগুলো আমাদের ম্যাক্সিমাম কেমিস্ট্রির জিনিস, ঠিক আছে, আর এই চ্যাপ্টারের মেইন থিম হচ্ছে এইটা, ওকে। তো তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে রশ্মি নির্গমনের যে ঘটনা, এটাকে বলা হয় তেজস্ক্রিয়তা, ঠিক আছে। একটা তেজস্ক্রিয় মৌল, ভাই এটা কি আবার? তেজস্ক্রিয় মৌল হচ্ছে তোমার মনে করো কোনো একটা মৌল, যেগুলো হচ্ছে অনেক বড় বড় মৌল, লাইক ইউরেনিয়াম, তারপর আরো বড় বড় যে মৌলগুলো আছে টাইটেনিয়াম, বা আরো মানে টাইটেনিয়াম না, ইউরেনিয়াম, এবং ইউরেনিয়ামের আশেপাশে যে মৌলগুলো আছে অর্গানাইজন বা আদার্স মৌলগুলো, সেগুলো থেকে কনসিস্টেন্টলি তেজস্ক্রিয় কণা যেমন আলফা, বিটা, গামা, এই তেজস্ক্রিয় রশ্মিগুলা নির্গমন হতে থাকে কনসিস্টেন্টলি। নির্গমন হওয়ার ফলে সেই মৌলগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। যেমন আমার একটা পদার্থ কি, তুমি যদি অনেকদিন রেখে দাও, যেমন নর্মালি সেটা কি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, বা যেমন লোহা মরিচা পরে ক্ষয় হয়, বা ঠিক তেমনি ওই মৌলগুলো, তেজস্ক্রিয় মৌলগুলো, তাদের বডি থেকে আলফা, বিটা, গামা এইসব তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে, এর ফলে তারা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, বড় থেকে আস্তে আস্তে সাইজে ছোট হয়ে যায়, এটা, এই ঘটনাটা কি বলা হয় তেজস্ক্রিয়তা, ওকে। এই তেজস্ক্রিয়তার একক হচ্ছে, এসআই একক হচ্ছে বেকেরেল, ঠিক আছে, বিজ্ঞানী বেকেরেল এটা নিয়ে আবিষ্কার করছিল বা কথা বলছিল, দ্যাটস ওয়াই তার নাম অনুযায়ী এটার এসআই একক না রাখা হয়েছে, সেটা হচ্ছে বেকেরেল। আর ওয়ান বেকেরেল বলতে কি বোঝায়? ওয়ান বেকেরেল ইকুয়াল ওয়ান ডিকে পার সেকেন্ড। ডিকে মানে কি ভাই? কথা হচ্ছে এই যে ডিকে মানে কি, ডিকে, ডিকে, ডিকে অর্থ হচ্ছে ক্ষয়, আর পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে তোমার কতটুকু ক্ষয় হইতাছে, ঠিক আছে, কোন একটা পরমাণু, লাইক ইউরেনিয়াম ধরলা, এই ইউরেনিয়ামটা প্রত্যেকটা সেকেন্ডে কতটুকু পরিমাণ ক্ষয় হইতাছে, সেই জিনিসটাই বোঝায় বেকেরেল দ্বারা। মনে করো 5 বেকেরেল বললো, তার মানে কি 5 একক পরিমাণ ক্ষয় হয়ে গেছে প্রতি 1 সেকেন্ডে, এই জিনিসটা, ঠিক আছে, এটা। তারপর হচ্ছে আমাদের বেকেরেলের, বেকেরেল ও কুরি এর মধ্যে সম্পর্ক। কুরি আরেকটা একক, ভাই কুরি কি? কুরি হচ্ছে আরেকটা একক, যেমন আমাদের মিটার, আমরা পড়ি না মিটার, মিলিমিটার, তারপর হচ্ছে আমাদের সেন্টিমিটার, এগুলো হচ্ছে বিভিন্ন একক। ঠিক তেমনি কুরি, বেকেরেল দুইটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার যে ক্ষয়টা হয় সেটার একক, ঠিক আছে। তো তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আমাদের 1 কুরি সমান কি, এটাকে সিআই দ্বারা প্রকাশ করা হয়। 1 কুরি সমান 3.7 ইন্টু 10 বেকেরেল, ঠিক আছে। তো কুরি অনেক বড় একটা একক তুলনামূলক বেকেরেলের তুলনায়, এটা দেখতেই পাচ্ছি আমরা। তো এইটা, তো এরপরে আমাদের কি, এটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, এমসিকিউতে প্রয়োজন হইতে পারে, এটা এমসিকিউর জন্য, কারণ সিকিউতে এই একক দিয়ে খুব একটা কাজ প্রয়োজন হয় না, ঠিক আছে। এরপরে বেকেরেল ও রাদারফোর্ড এর মধ্যে সম্পর্ক, এখানেও সেম, এটাও এমসিকিউ এর জন্য ভাইয়া, জাস্ট সম্পর্কটা মুখস্থ রাখতে পারি, কারণ এটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না সিকিউতে, খুব কম। তো এখানে আমাদের 1 রাদারফোর্ড, রাদারফোর্ড যে এককটা আছে সেটাকে আরডি দ্বারা প্রকাশ করা হয়, 1 আরডি সমান 10⁶ বেকেরেল, এটা, ওকে। এর পরবর্তীতে যদি আমরা দেখি তেজস্ক্রিয় ক্ষয়, তেজস্ক্রিয় ক্ষয় কি? তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, ঠিক আছে। কি বলছে? তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার। ভাঙনের হার মানে কি ভাই? এই যে তেজস্ক্রিয় পরমাণুগুলো আছে সেগুলো কিন্তু আমি বলেই দিছি যে আস্তে আস্তে সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, এটা থেকে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হতে হতে আস্তে আস্তে ছোট হয়ে যায়, ছোট হইতে হইতে একদম একটা সময় নাই হয়ে যাবে, এরকম অবস্থা। তো এই তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার, হার মানে কি প্রতি একক সময়, কোন একটা ঘটনা প্রতি একক সময় যে ঘটে সেটাকে আমরা জানি হার বলে। তা প্রতি একক সময় কোন একটা পরমাণু কি পরিমাণে ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটা আমাদের বলা হয় তেজস্ক্রিয়তার ক্ষয়। তা ওই সময় উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এটার মানে কি? মনে করো একটা পরমাণু ডিএন পরমাণু, ডিএন সংখ্যক পরমাণু আছে, ঠিক আছে, ওকে, ডিএন সংখ্যক পরমাণু আছে। এই ডিএন সংখ্যক পরমাণু ডিটি সময়, ডিটি সময় মানে একটা নির্দিষ্ট সময় পরিবর্তন বুঝাইতেছে, একটা নির্দিষ্ট সময়ের পরিবর্তনে মনে করো 500টা ডিএন পরমাণু আছে, 500টা পরমাণু আছে, তারপর হচ্ছে তোমার কতটুকু সময়, সাপোজ ধরলাম আমি 5 সেকেন্ডে ক্ষয় হয়ে যায় সময়ে ভেঙে গেলে,
500টা পরমাণু ক্ষয় হয় কয় সেকেন্ডে ভাইয়া? 5 সেকেন্ডে। 500টা পরমাণু, একটা ইসের মধ্যে মনে করো কোটি কোটি পরমাণু আছে, তার মধ্যে প্রতি 5 সেকেন্ডে 500টা পরমাণু ক্ষয় হয়। তাহলে ভাঙনের হার dN/dt, স্বাভাবিকভাবেই যে কোনো কিছুর হার আমরা কিভাবে বের করি? যেমন বেগ মানে কি, বা ত্বরণ মানে কি, বেগের পরিবর্তনের হার, তখন আমরা কি লিখি? a/v/t, এইভাবে লিখি। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো ওই বেগটাকে আমি সময় দ্বারা ভাগ করছি। সিমিলারলি ওই পরমাণু মানে সংখ্যাটাকে আমি dn, আর সেটাকে যদি আমি সময় দ্বারা ভাগ করি, তাহলে আমি তার ভাঙনের হার পাবো, প্রতি একক সময় কতটুকু পরিমাণ ভেঙে যাচ্ছে। যেমন 5 সেকেন্ডে যদি 500টা ভাঙে, তাহলে আমি এখান থেকে এই কথাটা কিন্তু বলতেই পারি যে 1 সেকেন্ডে আমার 100টা ভাঙে, যেটা আমি একটা এক্সাম্পল হিসেবে বুঝাইলাম। ঠিক আছে, 1 সেকেন্ডে 100টা ভাঙে, আমি বলতে পারি। ওকে, এখন কথা হচ্ছে এইখান থেকে আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠে একটা সমান চিহ্ন আসি, তাহলে আমার একটা ধ্রুবপদ আসবে। সেই ধ্রুবপদটা হচ্ছে dN/dt ইকুয়াল ল্যামডা। এখন বলতে পারো ভাই মাইনাসটা কোথা থেকে আসলো? মাইনাসটা হচ্ছে হ্রাস পায়, যে এই বিষয়টা বোঝায়। ভাই হ্রাস পায় মানে কি হ্রাস পায়? এই যে তোমার মনে করো সর্বপ্রথম সাপোজ তোমার কাছে এই যে পরমাণুটার মধ্যে পরমাণুর সংখ্যা ছিল 10,000, তখন প্রতি 1 সেকেন্ডে ক্ষয় হইতে 100টা ক্ষয় হয়ে যেত। এই 100টা ক্ষয় হয়ে যেত যখন 10,000 ছিল, কিন্তু 10,000 থেকে 100টা ক্ষয় হওয়ার পর সেটা কি কমে যাবে না? আরেকটু কমলো, কমতে কমতে মানে কমতে তো থাকবে, কমতে কমতে ধরো এটা 9,000 হলো একটা সময়, ক্ষয় হতে হতে একটা সময় 9,000 হলো। তখন এবার তার ক্ষয় হওয়ার হার এবার কমে যাবে মানে কি? আগে যে 100টা ক্ষয় হইতো, এখন আর 100টা ক্ষয় হবে না ভাইয়া, এখন হয়তো বা দেখা যাচ্ছে 90টা ক্ষয় হবে। মানে অ্যাপ্রক্সিমেট আমি একটা ধারণা দিলাম যে আগে 10,000 যখন ছিল, মানে সাইজে অনেক বড় ছিল, তখন অনেক বেশি ক্ষয় হইতাছিল। যখন মানে তার পরিমাণটা কমে যাবে, তখন তার ক্ষয়ের পরিমাণও কমবে। ঠিক আছে, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি বলি, তাহলে হচ্ছে যেমন পানির সারফেস লেভেল থেকে আমরা জানি, মনে করো একটা পানি আছে, পানির সারফেস লেভেল থেকে আমাদের বাষ্প হয়ে পানি উড়ে যায়, H2O উড়ে যায়। এখন এই সারফেস লেভেলটা যদি অনেক বড় হয়, তাহলে পানির বাষ্পীভূত হওয়ার পরিমাণটা স্বাভাবিকভাবে বাড়া উচিত। কারণ কি, যত বেশি সারফেস লেভেল থাকবে তত বেশি পানি বাষ্পীভূত বেশি হবে। তো এইরকম বিষয়টা এখানে হয়। পরমাণুর সাইজটা বা পরমাণুর সংখ্যা যত বেশি থাকে, তত বেশি বেশি ক্ষয় পায়। যত এটা ক্ষয় হতে হতে কমতে থাকে, তত তার ক্ষয়ের হারটাও কমে যায়। এই যে ক্ষয়ের যে হার এটা, ঠিক আছে, ক্ষয় পার সেকেন্ড। আগে মনে করো ক্ষয় পার সেকেন্ড, মনে করো প্রতি 100টা ক্ষয় হতো 1 সেকেন্ডে, এখন 90টা ক্ষয় হবে প্রতি 1 সেকেন্ডে। বিষয়টা এরকম। এই জিনিসটাকে আমাদের এই সূত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, যে ক্ষয়ের হার n এর সমানুপাতিক, অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এই nটা হচ্ছে আমাদের ভাই অক্ষত পরমাণুর সংখ্যা, এটা। তাহলে এখান থেকে আমাদের অ্যাট দ্য এন্ড যেই সূত্রটা পাইলাম, যে আমাদের dN/dt সমান কি? dN/dt সমান আমাদের মাইনাস ল্যামডা ইন্টু n, যেখানে ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক। এখন কথা হচ্ছে ভাই ক্ষয় ধ্রুবকটা আবার কি? ক্ষয় ধ্রুবকটা হচ্ছে, একটু আগে আমি বললাম যে 100টা ক্ষয় হয় 1 সেকেন্ডে, এটাই একটা ক্ষয় ধ্রুবক। 100 পার সেকেন্ড বললাম, মানে প্রতি 1 সেকেন্ডে 100টা পরমাণু ক্ষয় হয়ে যায়, এটা একটা ক্ষয় ধ্রুবক। মনে করো আমি বললাম এটার আমি ঘন্টার পার্সপেক্টিভে সাপোজ বললাম, বা দিনের পার্সপেক্টিভে বললাম। ঠিক আছে, তো যদি ঘন্টার পার্সপেক্টিভে বলি, আমরা জানি 3600 সেকেন্ড, তাহলে এটা 1 ঘন্টায় কতটুকু ক্ষয় হবে? 3600 ইন্টু 100, তার মানে এত পার আওয়ার। এটা বলতে পারি একই কথা, এইটা যেই কথা এটা একই কথা, যে প্রতি 1 সেকেন্ডে 100টা ক্ষয় হয়, অথবা প্রতি ঘন্টায় এই আমাদের কয়টা হইলো এখানে 36, এখানে 4টা শূন্য না, আচ্ছা 3,60,000। ঠিক আছে, হ্যাঁ 3,60,000 পরিমাণ ক্ষয় হয় আমাদের প্রতি 1 ঘন্টায়, বা প্রতি 1 সেকেন্ডে 100টা পরমাণু ক্ষয় হয়। তো এইভাবে হচ্ছে আমরা এককগুলো বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের সেই ক্ষয় ধ্রুবক। সেই এককটা আমাদের পার সেকেন্ড হতে পারে, পার আওয়ার হতে পারে, পার ডে হতে পারে, পার ইয়ারও হতে পারে। পার ইয়ার মানে কি? 1 বছরে কতগুলা ক্ষয় হয় সেটা। এইটুকু বুঝতে পারছি? এই যে যতটুকু বুঝাইলাম, এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপরে তাহলে আমরা আগে, এরপরে হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবকটা কি ভাইয়া? ওই আগে অলরেডি যেটা পড়লাম, এই যে ক্ষয় ধ্রুবকটা, এটা প্রতি একক সময়ে যত সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয় সেটাকে আমাদের ক্ষয় ধ্রুবক বলে। তো এটা তো দেখাই দিলাম, প্রতি একক সময়। সে একক সময় পার সেকেন্ড হতে পারে, পার ডে হতে পারে, পার আওয়ার হতে পারে, পার মিনিটও হতে পারে। ঠিক আছে, পার ইয়ারও হতে পারে। ওকে, এরপরে আসি এই মেইন টপিকটাই হচ্ছে একদম হয়ে গেছে। আমি নোটটা দিব, ওইটাতে তোমাদের স্পষ্ট বোঝা যাবে না। ঠিক আছে, ওটাতে বুঝবা। এখানে আমি লিখে লিখি করাচ্ছি, এটা একদম অস্পষ্ট হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে, নোটটাতে ক্লিয়ারই দেখা যাবে। ঠিক আছে, ওকে।
তো তেজস্ক্রিয়তার রূপান্তর সূত্র, তেজস্ক্রিয়তার রূপান্তর সূত্রটাতে আমাদের কি, তেজস্ক্রিয়তার যে রূপান্তর হয় এর ফলে আমাদের এইখানে আমরা ক্ষয়ের বিষয়গুলো নিয়ে হিসাব নিকাশ করব। মানে একটা নির্দিষ্ট সময় পরে কতটুকু ক্ষয় হয়। মনে করো এই যে এই জিনিসটা তুমি আমাকে জিজ্ঞাসা করলো ভাইয়া 5 বছরে কতটুকু ক্ষয় হয়, এই জিনিসটা আমি কিভাবে বের করবো? 5 বছর, 5 ইয়ারে, তো আমি সেই জিনিসটা বের করতে পারবো। ঠিক আছে? অথবা মনে করো এটার সম্পূর্ণ অর্ধেক পরমাণু ক্ষয় হতে কত সময় লাগবে, বা এই যে পরমাণু একটা ছিল এটার মধ্যে মনে করো 1 কোটি পরমাণু ছিল, সেই 1 কোটি পরমাণু ক্ষয় হতে কত সময় লাগবে, এই সকল কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এই সূত্র থেকে পাবো আস্তে আস্তে। ওকে, তো সূত্রটা যদি আমি একটু লিখি, n ইকুয়াল n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা এটা হচ্ছে আমাদের মেইন বেস সূত্র, এটা আমাদের মুখস্থ করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টারে, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এটা। এখন এইটাকে আমরা একটু প্রতিপাদন করি। এখান থেকে আমরা কি কি বের করবো ভাইয়া? এখান থেকে আমরা বের করব এন এর ভ্যালু, এন নট এর ভ্যালু, এগুলো। তো একটা একটা করে পরিচিতি সব নিচে লেখা আছে, আমি যদি হালকা করে মুখে বলে দিই, এন হচ্ছে আমাদের অক্ষত পরমাণু সংখ্যা, এন নট প্রাথমিক পরমাণু সংখ্যা, ল্যামডা তো ক্ষয় ধ্রুবক দেখলাম, আর টি হচ্ছে সময়। তো একটা একটা করে এদের প্রতিপাদন করে আমি একটু আলাদা করি ল্যামডা টিটাকে। প্রথমত আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এটা রাখলাম এন ডিভাইডেড বাই এন নট। ওকে, তো এইখানে আমি চাচ্ছি ল্যামডাটাকে রাখতে, তো আমার তো ই আছে, বেজ হিসেবে ই আছে, তো এটাকে কাটতে হবে। এই জন্য আমি কি করব, উভয় সাইডে লন নিয়ে আসবো। লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইকুয়াল লন এন নট ডিভাইডেড বাই এন, এন ডিভাইডেড বাই এন নট। ওকে, এরপরে হচ্ছে আমাদের এইখানে আমাদের লন আর ই, আমরা তো জানি যে কোনো কিছু লন মনে করা আছে কি, লন ই টু দি পাওয়ার মনে করা আছে এক্স, তাহলে আমার অ্যান্সার কি হবে, লন আর ই কাটা চলে যায়, শুধু এক্সটাই থেকে যায়। এরকম ভাবে লন আর ই কাটা গিয়ে মাইনাস ল্যামডা টিটা থেকে যাবে, আর এই পাশে আছে লন এন ডিভাইডেড বাই এন নট। ঠিক আছে এটা। ওকে, এবার এখান থেকে আমি দুইটা সূত্র পেতে পারি। দুইটা সূত্র কি, একটা পেতে পারি হচ্ছে যদি আমি মনে করো টি চাই বা ল্যামডা চাই, ধরো আমি ল্যামডা চাই, ল্যামডা সমান আমি কি লিখতে পারি, মাইনাসটা চলে যাবে, প্রথমত তো লন এন ডিভাইডেড বাই এন নট ডিভাইডেড বাই টি, আর মাইনাসটা এই পাশে নিয়ে আসবো, তো মাইনাস আগে দিয়ে দিলাম এটা। তো এটা একটা সূত্র আমার হতে পারে। এই সূত্রের মাধ্যমে আমি কি বের করতে পারবো ভাইয়া, এই সূত্রের মাধ্যমে আমি ল্যামডাটা বের করতে পারবো, ল্যামডা মানে ক্ষয় ধ্রুবক বের করতে পারবো। এবার এটা থেকে যদি আমরা আরেকটা সূত্রে প্রতিপাদন করি, সেটা হচ্ছে কি ভাই, আমার টি, টি সমান হচ্ছে আমাদের লন, মানে মাইনাস এই পাশে চলে আসবে, তো মাইনাস লন এন ডিভাইডেড বাই এন নট ডিভাইডেড বাই ল্যামডা। এটা কোথা থেকে, এটা অ্যাকচুয়ালি আসছে এখান থেকে, এখান থেকে চিন্তা করো তাহলে বুঝতে পারবো আমরা। ঠিক আছে, জাস্ট আমি টিটাকে রেখে ল্যামডাটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে আমার এই সূত্রটা আসলো। এটা হচ্ছে, এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এটা হচ্ছে আমার সময়ের সূত্র। এখন এই সূত্রটাকে আমি চাইলে আরেক ভাবেও লিখতে পারি। কিভাবে ভাই, এইখানে টি সমান এই যে লন এন ডিভাইডেড বাই এন নট আছে না, এই জিনিসটাকে যদি আমি উল্টে দিই তাহলে এটা আমার প্লাস হয়ে যাবে, লন এন নট ডিভাইডেড বাই এন। এই যে এই জায়গাতেই চেঞ্জ হয়ে গেল ভাই, এন নট বাই এন হয়ে গেল। আগেরটা ছিল কি এন ডিভাইডেড বাই এন নট, আর এখানে এন ডিভাইডেড এন নট ডিভাইডেড বাই এন হয়ে গেছে। এটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে তোমার আর মাইনাস চিহ্ন ইউজ করা লাগবে না। কারণ কি, কারণ আমরা জানি মানে লনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে তুমি যদি একটু টেস্ট করে দেখতে পারো, যে লন মনে করো আছে তোমার লন 2/3, এটার যা অ্যান্সার আসবে, বা এটা মাইনাস মাইনাস দিলা, মাইনাস লন 2/3 এর অ্যান্সার যা আসবে, লন প্লাস লন 3/2 উল্টায় দিলে তার অ্যান্সার একই আসবে। এই জিনিসটা বলতে পারো। তো সেখান থেকে আমি অ্যাকচুয়ালি এটা পাইছি, মানে এইভাবে আমরা বলতে পারি। ওকে, তো সূত্রের প্রতিপাদনটা বুঝলাম। এবার সূত্রের পরিচিতিগুলো ভাই, এখানে কোন কোন সূত্রটা লাগবে, এই যে দিয়ে দিলাম আমি দাগায়, যে হচ্ছে আমাদের এইটা, এই সূত্রটা লাগবে, আর হচ্ছে ল্যামডার সূত্রটা লাগবে, এই দুইটা। এটা আর বেস সূত্রটা তো আমাদের মনে রাখাই লাগবে, কারণ বেস সূত্রটা জানলে আমি চাইলে প্রতিপাদনটা একবার শিখলে বাকিগুলো আমি নিয়ে আসতে পারি, অথবা মুখস্থ বসাতে পারি। ওকে, এরপর পরিচিতিগুলো একটু দেখি। পরিচিতিগুলোতে প্রথমেই আছে আমাদের এন নট, যেটা আমি বলছি প্রারম্ভিক বা আদি পরমাণু সংখ্যা। ভাই এটার মানে কি, মনে করো তোমার কাছে একটা তেজস্ক্রিয় মৌল দিছে, সেই মৌলটার মধ্যে কতগুলো পরমাণু আছে, একটু কমই ধরি আমি 1000 ধরি, ঠিক আছে লিখতে সুবিধার জন্য, 1000 পরমাণু আছে। এই 1000 পরমাণু আছে যে, এইটা আস্তে আস্তে ক্ষয় হবে, মানে এই যে প্রথম দিকে এটা 1000 ছিল, এটাই হচ্ছে তোমার এন নট, মানে আদি পরমাণু সংখ্যা, আদি পরমাণু সংখ্যা বা প্রারম্ভিক পরমাণু সংখ্যা। প্রারম্ভিক মানে প্রাথমিক, প্রারম্ভিক মানে হচ্ছে প্রাথমিক, প্রাথমিকভাবে যে পরমাণুটা ছিল সেটা হচ্ছে আমাদের এন নট। ওকে, বুঝলাম। এরপর এন, এনটা কি ভাই আমাদের, এন হচ্ছে
অক্ষত পরমাণু সংখ্যা। অক্ষত পরমাণু সংখ্যা। অক্ষত পরমাণু সংখ্যাটা কি ভাই? অক্ষত পরমাণু সংখ্যা মনে করো এটা তোমার, তুমি বললাম যে তুমি 1 মাস রেখে দিছো বা 1 বছরই রেখে দিছে, আমি 1 বছর রেখে দেওয়ার পরে এই 1000 পরমাণু থেকে সেটা ক্ষয় হয়ে ধরো 400টা হয়ে গেছে, 400 পিস আছে। আর আগে ছিল 1000 পিস, 1000 পরমাণু, এখন আছে 400 পরমাণু, মানে 600টা ক্ষয় হয়ে গেছে। ভাই কয়টা এখনো অস্থায়ী, মানে এখনো আছে? আছে হচ্ছে 400টা। ক্ষয় হয়ে গেছে কয়টা ভাই? ক্ষয় হয়ে গেছে হচ্ছে আমার 1000 মাইনাস 400 সমান 600 পিস আমার ক্ষয় হয়ে গেছে। আর আছে 400টা, এই 400টাকে আমাদের বলা হবে এন, মানে অক্ষত পরমাণু সংখ্যা। ঠিক আছে, এটা এই জায়গায় আমি আগে ক্লিয়ার করে দিই। এইখানে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন লাগে হচ্ছে এই এনটা আমি কোনটা ধরবো। এনকে আমি 400 ধরবো নাকি এই 600টা ধরবো? ঠিক আছে ভাই, তোমার মনে করো 600টা ক্ষয় হয়েছে, সেটা কিন্তু তোমার এন না, 600টা ক্ষয় হয়েছে। 600টা ক্ষয় হওয়ার পর তোমার কয়টা থাকবে পরমাণু, সেটা হচ্ছে তোমার এন, অক্ষত পরমাণু সংখ্যা। অক্ষত পরমাণু সংখ্যা, এই কথাটা বুঝতে হবে অবভিয়াসলি। অনেকে এই দুইটার মধ্যেই প্যাচ লাগায় ফেলে। মনে করো উদ্দীপকে বলে দিছিল যে একটা পরমাণু ছিল যার এত গ্রাম পরমাণু ছিল বা এতগুলা পরমাণু ছিল, সেটা ক্ষয় হয়ে মনে করো এটার এতগুলা ক্ষয় হয়েছে। তখন যতটুকু ক্ষয় হয়, মনে করো বললো 600টা ক্ষয় হয়েছে, সেই 600কেই তারা এন ধরে নেয় স্টুডেন্টরা মাঝে মধ্যে। তো এটা একটা ভুল, এটা একটু খেয়াল রাখবা। তোমার যে কয়টা থাকবে সেটা, তুমি যদি কখনো বলে এতগুলা ক্ষয় হয়েছে, তাহলে তোমার আগে যতগুলো ছিল সেটা থেকে মানে কতগুলো ক্ষয় হয়েছে সেটা বিয়োগ করবা, মানে 1000 থেকে 600 বিয়োগ করবা, দেন যে 400টা পাবা সেটা হচ্ছে তোমার এই এন, এটা হচ্ছে আমার এন। এভাবে বের করে নিব যদি আমাদের ডিরেক্টলি না দেয়। ওকে, এরপরে আসি ল্যামডা, ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবকটা কি ভাইয়া? ক্ষয় ধ্রুবকটা হচ্ছে আমাদের কতগুলো পরমাণু ক্ষয় হয়ে গেল, মানে সরি বলি কতগুলো পরমাণু ক্ষয় ধ্রুবক, মানে মানে প্রতি একক সময় কতগুলো ক্ষয় হচ্ছে সেটা আর কি। প্রতি একক সময়ে কতগুলো পরমাণু ক্ষয় হচ্ছে, যেমন হচ্ছে কি একটু আগে বুঝে আসছি, পার সেকেন্ডে কয়টা ক্ষয় হলো, পার ডেতে কয়টা ক্ষয় হলো, পার ইয়ারে কয়টা পরমাণু ক্ষয় হলো। এটা একটা ধ্রুবক মান। এটা এক একটা পরমাণুর জন্য এক এক রকম। মনে করো ইউরেনিয়ামের জন্য একরকম, অর্গানাইজন এটার জন্য একরকম, বা আদার্স কোনো একটা তেজস্ক্রিয় মৌল রেডিয়াম হইতে পারে, বা অন্য কোনো পরমাণু ক্রিপ্টন যেটাই হোক, সেটার জন্য এক একটা পরমাণুর জন্য এক এক রকম হয়ে থাকে। ওকে, এরপর আসি টি। টি হচ্ছে কি ভাই আমার? টি হচ্ছে প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় মানে মনে করো আমি বললাম যে এই যে 1000টা থেকে ক্ষয় হয়ে 400টা পরিণত হয়েছে, মানে 400টা বাকি আছে, 600 পিস ক্ষয় হয়ে গেছে। এটা হইতে তার কত টাইম লাগলো ভাই? 1 ইয়ার টাইম লাগলো। এই 1 ইয়ারটাই হচ্ছে আমার টাইম, সময়। এটাই হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, সময় কতটুকুলা, মানে এটা ক্ষয় হতে কতটুকু টাইম লাগলো, এই হচ্ছে আমাদের পরিচিতি ওভারঅল, যা যা সূত্রে ব্যবহার হয়েছে প্রত্যেকটা জিনিসে। ঠিক আছে, এবার যদি সময়ের একক বলি, ভাই তুমি ক্ষয় ধ্রুবকের একক যা ইউজ করবা সেইটা থেকেই তোমার সময়ের এককটা আসে। তুমি যদি ক্ষয় ধ্রুবকের একক মনে করো পার ডে ইউজ করলা, এখানে যদি বুঝাই মানে ল্যামডা, এটার একক তুমি আর হচ্ছে এটা হচ্ছে টি। তুমি ক্ষয় ধ্রুবকের একক ইউজ করলা পার সেকেন্ড, তাইলে টি এর একক আসবে সেকেন্ড। তুমি ক্ষয় ধ্রুবক একক ইউজ করলা পার ডে, তাহলে এটা আসবে ডে। তুমি এটা ইউজ করলা পার ইয়ার, তাহলে এটা আসবে ইয়ার একক। ঠিক আছে, মানে ক্ষয় ধ্রুবকের একক কি তার উপর ডিপেন্ড করবে এটা। এটা ভাইস ভার্সাও সত্য, মানে সময়ের একক যদি সেকেন্ড হয়, সেখান থেকে যে ক্ষয় ধ্রুবক পাবা সেটা হবে পার সেকেন্ড। ডে হইলে এটা পার ডে পাবা, ইয়ার হইলে এটা পার ইয়ার পাবা। মানে ক্ষয় ধ্রুবক আর সেকেন্ড মানে সময় দুইটার এককটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। ঠিক আছে, ওকে। এরপর আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, মানে এইটাই মেইন টপিক। সেই টপিকের আন্ডারে যেটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে অর্ধজীবন, বা এটাকে আরেকটা বলা হয় অর্ধায়ু। ঠিক আছে, কথাটা আমরা অনেকেই শুনছি, অর্ধায়ু। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই অর্ধায়ুটা কি? অর্ধায়ুটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরমাণুটা ক্ষয় হয়ে তার অর্ধেক হয়ে যায়। এখানে যদি আমি সংখ্যাটা দেখাই, যে সময় কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু সংখ্যা অর্ধেক পরিমাণ ভেঙে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়, তাকে ওই পদার্থের অর্ধায়ু বা অর্ধজীবন বলে। ঠিক আছে, আর এই অর্ধায়ুটাকে আমাদের টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। টি হাফ, বড় হাতের টি লেখা, নিচে নিচে ছোট করে হাফ লিখতে হয়। এটাকে অর্ধায়ুকে প্রকাশ করা হয়। যেমন কি ফর এক্সাম্পল যদি আমি দিই, মনে করো একটা মৌলের পরমাণু ছিল 500টা, 500 পিস ছিল অথবা 500 গ্রাম ছিল যেটাই বলি, সেটা থেকে এটা ক্ষয় হয়ে তার অর্ধেক হয়ে গেছে, 250টা হয়ে গেছে। এই যে 250টা হয়ে গেছে,
যে টাইম লাগলো সেই টাইমটা কি বলা হবে অর্ধায়ু। ধরো এখানে টাইম লাগছে 2 বছর, এই যে 2 বছর সময় লাগছে এটাই হচ্ছে আমার অর্ধায়ু টি হাফ। ঠিক আছে, তো আবার এই অর্ধায়ুর ক্ষেত্রে আরেকটা কথা সত্য, এটা মাথায় রেখো। অর্ধায়ুর ক্ষেত্রে এই 250টা থেকে পরবর্তীতে আবার কি হবে ভাই, এটা ভাইঙা আবার হচ্ছে কি হয়তো বা তার অর্ধেক হইলো, 250-এর অর্ধেক কত, 125টা হইলো। এই যে এবারও অর্ধেক হইলো, এই অর্ধেক হইতে সেম টাইমই লাগবে। এবার আগে যে 2 বছর লাগছিল না, এবারও 2 বছরই লাগবে। কিন্তু আগে কিন্তু 2 বছরে পরমাণু ক্ষয় হয়েছে 250টা, এখন ক্ষয় হয়েছে কয়টা, 125টা। এখানে ক্ষয় হয়েছিল ভাই 250টা, আর এখানে ক্ষয় হয়েছে 125টা, কিন্তু টাইম একই লাগবে। কেন ভাইয়া টাইম একই লাগে? কারণ ওই যে আগেই দেখছি আমরা একদম, ওই যে ডিএন ডিএন বাই ডিটি ডিটি ইজ প্রপোর্শনাল টু এন, এটা আমরা পড়ছিলাম। মানে তোমার অক্ষত পরমাণু কতগুলো আছে সেটা সমানুপাতিক। সো যখন আগে 500 ছিল তখন এটা খুব দ্রুত ক্ষয় হইতো, এর ফলে 2 বছরই এটা 250টা হয়ে গেছে। কিন্তু যখন এটা 250টা ওর মধ্যে আছে, সে 250টা থেকে আবার ক্ষয় হওয়া ধরলে তার ক্ষয়ের পরিমাণ কমে যাবে। দ্যাটস ওয়াই সে অল্প পরিমাণে ক্ষয় হবে, ফলে তার এবার 125টা ক্ষয় হতেই 2 বছর লেগে যাবে। এবং এই জিনিসটা কনস্ট্যান্টলি থাকবে, এই অর্ধায়ুটা ফিক্সড। মানে প্রতিবার যা আছে তার অর্ধেক হইতে তার সব সময় কি লাগবে, 2 বছরই লাগবে। মনে করো 125টা আছে, এখান থেকে আবার অর্ধেক হইলো, আবার অর্ধেক হয়ে কয়টা হইলো, 125-এর অর্ধেক 62.5টা হইলো। এই 62.5টা হইতেও তার আবার 2 বছরই সময় লাগবে। মানে এটা ফিক্সড। একটা পরমাণুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট, মনে করো ইউরেনিয়াম, তার জন্য তার অর্ধায়ুটা ফিক্সড। ঠিক আছে, বা অন্য একটা পরমাণুর জন্য তার অর্ধায়ুটা ফিক্সড। ঠিক আছে, ওইটা একটা মৌলের জন্য সেটা যেটা হয়, সে অর্ধায়ুটাই মেনটেন করে সে আজীবন ক্ষয় হতে থাকে। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। ওকে, তারপর হচ্ছে আমাদের একটু সূত্রগুলো দেখি। আচ্ছা, অর্ধের টপিকটা বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে অর্ধের টপিক মানে কনসেপ্টটাতে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি এখানে অর্ধায়ুর সূত্রটা একটু প্রতিপাদন করি, কোথা থেকে? ওই আগের সূত্র থেকে প্রতিপাদন করবো, যে n ইকুয়াল n নট ইন্টু টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সেখান থেকে প্রতিপাদন করে আগে আমরা নর্মালি টিতে আসবো, টি পর্যন্ত আসবো। ওই যে টি পর্যন্ত অলরেডি আমি প্রতিপাদন দেখাইছিলাম। ঠিক আছে, আচ্ছা টি পর্যন্ত এসে এখানে যদি আমি আগে প্রতিপাদন করে ফেলছি, বাট আমি টি এর সূত্রটা লিখি, তারপর আমি প্রতিপাদন করি। ভাই আমার টি এর সূত্রটা কি ছিল? টি সমান, আমি দুইটা লিখছিলাম, একটা হচ্ছে মাইনাস একটা প্লাস, তো আমি প্লাসেরটাই লিখি, লন এন নট ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই ল্যামডা। এই সূত্রটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, আমাদের টি এর জন্য। এখন এইটাকে আমি অর্ধায়ুর জন্য বানাবো। ভাই আগে যে সময়টা ইউজ করতাম সেই টাইমটাই এখন আমরা অর্ধায়ুর কন্ডিশন অ্যাপ্লাই করব এই টাইমের উপর। অর্ধায়ুর কন্ডিশন কি অ্যাপ্লাই করব ভাইয়া? বেশি কিছু না, অর্ধায়ুর একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কি, এটার পরমাণু সংখ্যা অর্ধেক হয়ে যাবে। পরমাণু সংখ্যা অর্ধেক হয়ে যাবে মানে কি? মানে হচ্ছে এন অক্ষত যে পরমাণু সংখ্যা আছে সেটা আগের পরমাণু সংখ্যার অর্ধেক হবে। এন নট যা ছিল আগে তার অর্ধেক হয়ে যাবে। মনে করো এখানে ছিল যে 500টা ছিল, সেই 500-র অর্ধেক হয়ে যাব, সেটা হচ্ছে আমার অক্ষত পরমাণু সংখ্যা। তো এখান থেকে আমি সাইড চেঞ্জ করলে একটা কথা লিখতে পারি যে এন নট ইকুয়াল টু এন, এই কথাটা। তো এই মানটা আমি এখানে বসায় দেবো, এই মানটা আমি এখানে বসায় দেবো। তো বসায় দিই মানটা যদি আমি বসাই তাহলে আমি কি পাবো? আর এই মানটা, এই কন্ডিশনটা যখন আমি অ্যাপ্লাই করবো তখন এই টিটা টি থাকবে না ভাইয়া, এই টিটা আমার টি হাফ হয়ে যাবে। মানে এটা একটা স্পেশাল নাম। ওই যে আমরা বৃত্তের ক্ষেত্রে পড়ি না ভাই, বৃত্তের সেন্টার দিয়ে যে যায় সেটাকে আমরা ব্যাস বলি, বাট বাকি সবাই কিন্তু জ্যা। বৃত্তের সেন্টার দিয়ে যায় সেটাও কিন্তু একটা জ্যা, কিন্তু এই জ্যাটা হচ্ছে সবচেয়ে বড় জ্যা এবং সেটা সেন্টার দিয়ে গেছে, এই জন্য তার একটা আমরা স্পেশাল নাম দিই। ঠিক আছে, আমরা থাকে না আমাদের স্পেশাল পার্সন থাকলে তাদের নাম দেয় স্পেশাল কোনো। তো এইরকম ভাবে যেই গণিতবিদরা ব্যাসের ক্ষেত্রে তারা একটা স্পেশাল নাম দিছে, ঠিক তেমনি ফিজিক্সের তারা এই জিনিসটার একটা স্পেশাল নাম দিছে। সেটা হচ্ছে কি, যখন এই পরমাণুটা ঠিক তার অর্ধেক হয়ে যাবে তখন এটাকে আমরা নাম বলবো তার অর্ধায়ু, টি হাফ। ঠিক আছে, মোনালিসা মনে হয় একটু ভালোই বুঝতে পারছো নাকি? হ্যালো মোনালিসা, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের হচ্ছে কি, লন এন নট বাই এন। এটা আমাদের কি করবো এখন? লন এন নট বাই এনটা আমাদের কি, ওই যে এটা অ্যাপ্লাই করে দিই, এন নট ইকুয়াল টু এন, টু এন ডিভাইডেড বাই এন, এই এনটা কাটা, ডিভাইডেড বাই কি, ল্যামডা। তাহলে আমাদের কি থাকলো, কাটাকাটি করার পর লন টু থাকলো ভাই, আর নিচে থাকলো ল্যামডা। এটাও তুমি চাইলে লিখতে পারো, এভাবেও রেখে দিতে পারো চাইলে সূত্রটাকে। আবার
চাইলে এটার একটা মান আছে ভাই, লন টুকে তুমি যদি ক্যালকুলেটারে লেখো তাহলে তার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাও তুমি চাইলে লিখে দিয়ে সূত্রটা লিখতে পারো। জেনারেলি তুমি দেখবা ক্যালকুলেটার মানে ভ্যালুটা লিখি সূত্রটা লেখা হয় টি হাফ ইকুয়াল লন টু এর ভ্যালুটা দেখবা ক্যালকুলেটার দিলে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এই তার মানে তুমি যদি কোনো একটা পরমাণুর অর্ধায়ু জানতে চাও তাহলে তোমার বেশি কিছু জানা লাগবে না, শুধুমাত্র ল্যামডা অর্থাৎ তার ক্ষয় ধ্রুবক জানতে হবে। মানে সে কি হারে ক্ষয় হইতেছে, একটা পরমাণু কতটুকু হারে কতটা দ্রুত ক্ষয় হচ্ছে সেটা জানলেই তুমি বলে দিতে পারবা এই পরমাণুটা তার অর্ধেক পরিমাণ আসতে মানে অর্ধেক ক্ষয় হতে কতটুকু সময় লাগবে সেটা। ক্লিয়ার অর্ধায়ু টপিকটা পুরোপুরি? নেক্সটে যাব। জি হ্যাঁ। আচ্ছা, গড় এবার হচ্ছে আমাদের গড় জীবনটা। গড় জীবনটা কি ভাই? গড় জীবন হচ্ছে এভারেজ আমাদের লাইফ, মনে করো এভারেজ লাইফ ফর এক্সাম্পল যদি একটা দেখি যে হচ্ছে মনে করো একটা এলাকায় 500 1000 জন মানুষ আছে, সে 1000 জন মানুষে কে কত বছর বাঁচে, কেউ মনে করো হচ্ছে 50 বছর বাঁচলো, কেউ 20 বছর, কেউ 70 বছর, এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন বয়স পর্যন্ত বাঁচে। সবগুলো বয়স যোগ করে সেই সংখ্যা দ্বারা মানে যতজন যোগ করলাম সেটা দ্বারা ভাগ করলে যে এভারেজ আসে সেটা আমাদের মানে এই এলাকার এভারেজ আয়ু তত বছর, এরকম কথা বললাম, বা এই দেশের এভারেজ এত। ঠিক তেমনি একটা পরমাণুর ক্ষেত্রে সেই পরমাণু সবাই তো সেম পরিমাণ বাঁচে না, আমরা জানি। কেন সেম পরিমাণ বাঁচে না? কারণ আমরা বলছি যে প্রথম দিকে ফার্স্টে যখন পরমাণু সংখ্যা অনেক বেশি থাকে তখন খুব দ্রুত ক্ষয় হয়ে যায়, সেটা খুব দ্রুত ছোট হয়, কিন্তু পরবর্তীতে সেটা খুব স্লোলি ক্ষয় হয়, যত হয় তত খুব স্লোলি ক্ষয় হয়। ঠিক আছে, এটা এই জন্য এক্ষেত্রে আমাদের অর্ধজীবন কি কোনো মৌলের একটি পরমাণু গড়ে যত সময় বাঁচে, কারণ শুরুর দিকের গুলা কম বাঁচে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, বাট শেষের দিকের গুলা ধীরে ধীরে ক্ষয় হয়। এর ফলে আমার এভারেজ একটা আয়ু বের করা দরকার, সেই এভারেজ আয়ুটা তো এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট সেটার আইডিয়া যে গড় আয়ু এটাকে আমাদের টাউ দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে টাউ। ঠিক আছে, এটা আমরা জানি ফিজিক্সে আমরা অ্যাপ্লাই করছি টাউ। ঠিক আছে, ওকে। তো এই টাউ দ্বারা আমরা প্রকাশ করি, সেক্ষেত্রে আমাদের পরমাণুর প্রথম পরমাণুর জীবন, দ্বিতীয় পরমাণুর জীবন, এভাবে করে করে সবগুলো পরমাণুর জীবন যোগ করে সেটা দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো। কিন্তু এটা তো করা পসিবল না, একটা মৌলের ক্ষেত্রে মনে করো কোটি কোটি পরমাণু থাকবে, তো এইভাবে তো আমার ম্যানুয়ালি করা পসিবল না। তাহলে সেক্ষেত্রে ম্যাথ প্রতিপাদন করে, ম্যাথের জন্য আমাদের যে এই চ্যাপ্টারের সূত্রটা লাগবে প্রতিপাদন করে যে সূত্রটা আসে সেটা হচ্ছে এইটা, মানে এইটার জন্য এই পার্সপেক্টিভে প্রতিপাদন করে এই সূত্রটা আসে ল্যামডা ইকুয়াল টাউ ইকুয়াল 1/ল্যামডা। মানে তুমি যদি কোনো একটা পরমাণুর গড় জীবন জানতে চাও, তো গড় জীবন জানতে চাইলে তোমার বেশি কিছু লাগবে না ভাই, শুধুমাত্র তার ল্যামডাটা জানলেই হবে। দেখো এর আগেও কিন্তু আমরা ল্যামডা জানলে টি হাফ ও জেনে যেতাম 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। মানে ল্যামডা জানলে তুমি অর্ধায়ু জানতে পারো, আবার ল্যামডা ল্যামডা জানলে তুমি গড় আয়ুটাও জানতে পারো। ঠিক আছে, গড় আয়ুটাও জানতে পারো, এটা দ্যাটস ইট। ওকে, এখন আবার আমাদের এই গড় আয়ু আর হচ্ছে অর্ধজীবন, এই দুইটার মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে যেটা আমরা বিল্ড করতে পারি, যেহেতু দুজনের সাথে ল্যামডার সম্পর্ক, তো ওই সম্পর্কটা কাজে লাগে আমরা এই দুজনের মধ্যে একটা সম্পর্ক বিল্ড করতে পারি। ঠিক আছে, কিভাবে? ধরো মনে করো তুমি যে 1/ল্যামডা আছে এখানে আমাদের টি হাফ, এটাকে আমি লিখলাম টি হাফ ইকুয়াল 0.693 ইন্টু 1/ল্যামডা। জিনিসটাকে আমি পাশে নিয়ে ল্যামডা এইভাবে লিখতেই পারি চাইলে, তাহলে আমার ইকুয়াল কি আসতেছে ভাই? টি হাফ ইকুয়াল হচ্ছে 0.693 ইন্টু টাউ। শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের কিসের মধ্যে সম্পর্ক? গড় জীবন আর অর্ধ জীবন, এই দুজনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা বুঝতে পারছি? ঠিক আছে, এটা তো এটা এখানে প্রতিপাদন দেখানো হয়েছে, এটা এই প্রতিপাদন করে করে এই যে টি হাফ সমান এটা, তো এটাকে আবার সাইড চেঞ্জ করে আমরা চাইলে এটাও লিখতে পারি। তাহলে এখানে আমরা এটা জানলাম যে তুমি যদি ল্যামডা জানো তাহলে তুমি টাউও জানতে পারো, গড় জীবনও জানতে পারো, অর্ধ জীবনও জানতে পারো। আবার তুমি যদি অর্ধ জীবনও জানো তাহলে তুমি অর্ধ জীবন দিয়ে টাউও জানতে পারো, ল্যামডাও জানতে পারো। মানে এই জায়গায় তিনটার মধ্যে যে কোনো একটা ডাটা তুমি যদি জানতে পারো, ওই পরমাণুর জন্য বাকি ডাটা জানতে পারবা। যেই যে ডাটা জানো একটা জানলেই বাকি দুইটা জানা পসিবল। ঠিক আছে, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। ঠিক আছে, ওকে। এরপরে আসি, এই ছিল আমাদের অর্ধায়ুর, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গেল, যেটা হচ্ছে মেইন 3 স্টার টপিক এই চ্যাপ্টারে। এরপরে সেকেন্ড 3 স্টার বলতে পারি বা 2 স্টারও বলতে পারি এই চ্যাপ্টারে, 2 স্টার টপিক সেটা হচ্ছে ভর ত্রুটি। ওইটা 3 স্টার হলে এটা 2 স্টার টপিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভর ত্রুটি। তো ভর ত্রুটিটা আমাদের কি? ভর ত্রুটিটা হচ্ছে একটা পরমাণুর ক্ষেত্রে ভরের তুমি ক্যালকুলেশন করবা,
সেই ভরের ক্যালকুলেশনে ডিফারেন্সটা, ঠিক আছে, মানে কতটুকু ডিফারেন্স ক্রিয়েট হইতাছে বাকি বা কিসের ডিফারেন্স ক্রিয়েট হইতাছে। মনে করো তুমি একটা পরমাণুকে নিউক্লিয়াসের মধ্যে আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে যে একটা হিলিয়াম ধরো, হিলিয়ামের মধ্যে দুইটা প্রোটন দুইটা নিউট্রন আছে। এই যে সাদা দুইটা, এই সাদা দুইটাকে ধরলাম আমি প্রোটন, ঠিক আছে, আর এই যে কালো দুইটা আছে, এই কালো দুইটা আছে, এই কালো দুইটাকে আমি বললাম নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন যখন নিউক্লিয়াসে একত্রে ছিল তখন তুমি তার ভর মাপলা, ভর মাইপা দেখলা সেই ভরটা হয়েছে কত, সাপোজ ধরো 7 গ্রাম, ঠিক আছে। এরপর তুমি এই জিনিসটাকে আবার হচ্ছে মানে ভাঙলা, মানে পরমাণু নিউক্লিয়াসটাকে ভাঙলা, ভেঙে প্রত্যেকটা প্রোটন আর নিউট্রনকে আলাদাভাবে মাপলা। যদিও ভাই এটা তো পসিবল না এইভাবে, আসলে এইটার ভরও দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের ভর কিন্তু এত না, 7 গ্রাম জীবনও না। এটা তো আমি হচ্ছে ফর এক্সাম্পল বুঝাইলাম, ঠিক আছে। এটা তো হচ্ছে এই জিনিসটা মানে তোমার ওইভাবে অনুবীক্ষণিক যে জিনিসগুলো মাপতে পারো ওই রকম ভাবে আমাদের লাগবে। নর্মাল ক্ষেত্রে আমরা এগুলো হিসাব করতে পারবো না বা মাপতে পারবো না। ওকে, তো 7 গ্রাম। তো এই জিনিসটাকে আমি ভাঙার পর আলাদা আলাদাভাবে মাপবো, আলাদাভাবে এটা মাপবো, এটা মাপবো, এটা মাপবো, এটা মাপবো, মেপে যোগ করবো। যোগ করার পর দেখবা এটার তোমার পরিমাণটা সেটা বেড়ে গেল, হয়তো বা দেখা যাবে 7.1 গ্রাম আসলো, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, মনে করো হচ্ছে এখন আমের সিজন, তুমি হচ্ছে 1 কেজি আম কিনলা, এখন 1 কেজি আমে মনে করো 5টা আম উঠলো, সে 5টা আম একসাথে মাপলে তুমি দেখলা পুরোপুরি 1 কেজি হচ্ছে। কিন্তু পরে তুমি এটাকে যখন আলাদা আলাদা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল আম মাপলা তখন হচ্ছে 1 কেজি থেকে বেশি হইতাছে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা হবে না, কিন্তু তোমার হচ্ছে আমের ক্ষেত্রে তোমার পাল্লা বা সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে 1 কেজি হলে তুমি আলাদাভাবে মাপলো সেটা 1 কেজি হবে। এখন কথা হচ্ছে ভাই তাহলে এইখানে কেন হইলো এমনটা, আলাদাভাবে মাপি বা একসাথে মাপি, যদি আমার মাপটা ঠিক থাকে একদম পারফেক্ট হয় তাহলে তো আমার ডিফারেন্স আসার কথা না, তাহলে কেন আসবে? কেউ বলতে পারবা এটা রিজনটা যে কেন ডিফারেন্স হয়? ভরের জন্য কিসের জন্য? বা দাঁড়িপাল্লা বা ত্রুটির জন্য। না না না, আমি তো বলেই দিলাম যে পাল্লা বা ওইসবের কোনো ত্রুটি নেই, ওগুলা পারফেক্ট, ঠিক আছে। তোমার মাপার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, তুমি পারফেক্টলি সব করছো, এরপরেও এটা হইতাছে। মানে পারফেক্টলি করলে তোমার কোনো এটা ভর চেঞ্জ হওয়ার কথা না, সেমই আসা উচিত, বাট তোমার সেম আসতেছে না। এটার রিজনটা হচ্ছে তোমার এই জায়গাতে পরমাণুগুলো যখন একসাথে ছিল তখন তাদের মধ্যে একটা বন্ধন শক্তি ছিল ভাই। কি ভাই? বন্ধন শক্তি, ঠিক আছে, বন্ধন শক্তি। এই বন্ধন শক্তি ছিল, কিন্তু এই জায়গায় আসার পরে তার মধ্যে সেই বন্ধন শক্তিটা নাই। তাহলে না থাকলে সমস্যা কি ভাই? না থাকলে সমস্যা হচ্ছে ওই যে আইনস্টাইন আমাদের জ্ঞানী মানুষ বলে গেছে, ঠিক আছে, যে E=mc²। এটা সূত্রের একটা মর্ম আছে যে এটারই কি তুমি চাইলেই আমাদের মানে মানে আইনস্টাইনের সূত্রের মাধ্যমে যেটা বলছে আমরা সেটার মিনিংটাই অনেকেই ভালো মতো বুঝি না, যে এটার মাধ্যমে সে বলছে ভর আর শক্তি কোনো ডিফারেন্ট কিছু না, একই সত্তা, মানে একই সত্তার দ্বৈত প্রকাশ। একই সত্তার দ্বৈত প্রকাশ মানে কি? বা তুমি যেমন আল্লাহকে আমরা বলি কি, মনে করো পরম দয়ালু, ঠিক আছে, বা ক্ষমাশীল, ঠিক আছে, বা সর্বশক্তিমান, এটাই তার মনে করো আলাদা আলাদা নাম বা আলাদা আলাদা যে তার আরবি নামগুলো আছে। ঠিক তেমনি ভর আর শক্তি এরকম দুইটা জাস্ট আলাদা নাম, বাট তারা জিনিসটা একই, একই সত্তার দ্বৈত প্রকাশ। মানে কি? তার মানে তুমি চাইলেই ভরকে চাইলেই শক্তিতে কনভার্ট করতে পারো, আর মানে ভরকে শক্তিতে কনভার্ট করতে পারো, শক্তিকে চাইলেই ভরে কনভার্ট করতে পারো। মানে এত সহজ না জিনিসটা, বাট লজিক্যালি পসিবল, কারণ দুইটা জিনিস একই। ভাই একই হলে তাহলে কি, যেমন সূর্যের ক্ষেত্রে একটা এক্সাম্পল যদি দিই, সূর্য প্রতিনিয়ত আমরা জানি পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। সূর্য কি মানে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে তার মধ্যে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে, তারপর সেই শক্তিটা ছড়া দিচ্ছে। এর ফলে প্রতিনিয়ত সূর্যের ভর হ্রাস পাচ্ছে। এই যে সূর্য প্রতিনিয়ত যে এনার্জি ছড়া দিচ্ছে তার চারপাশে, এর ফলে প্রতিনিয়ত সূর্যের ভর কিছুটা হ্রাস পাচ্ছে। কথা হচ্ছে তাইলে তো ভাই সূর্য তো একটা সময় নাই হয়ে যাওয়ার কথা, এটা হচ্ছে না। এর রিজন হচ্ছে মানে এটা হচ্ছে এমন একটা সমুদ্র থেকে তুমি যদি প্রতিদিন 1 বালতি করে পানি নাও প্রশান্ত মহাসাগর থেকে, তুমি মনে করো 10 বছর, 20 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর, 10,000 বছরও যদি নাও বা 1 লক্ষ বছরও যদি নাও, ওইটার পানির লেভেলের আহামরি চেঞ্জ আসবে না। মানে ওটার পানির তুলনায় তুমি 1 লক্ষ বছর প্রতিদিনে 1 বালতি করে পানি নিলা, তাহলে 1 লক্ষ বালতি নিলা পানি, 1 লক্ষ বালতি কিছুই না প্রশান্ত মহাসাগরের তুলনায়। তো এইরকম, তো এই জন্য এটার পরিবর্তনটা আমরা খুব একটা নোটিস করি না, বাট ইয়েস এটার পরিবর্তনটা লং টাইমে নোটিসেবল। এবং আমরা জানি যে তোমার নক্ষত্রের মৃত্যু হয়, ঠিক আছে, নক্ষত্র আজীবন থাকে না, প্রত্যেকটা নক্ষত্রই কয়েক মিলিয়ন বছর পরে এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, মিলিয়ন বছর বা বিলিয়ন বছর পরে কি।
ঠিক আছে, এটা 11 নম্বর চ্যাপ্টারে আমরা পড়ে থাকি। ওকে, আচ্ছা অনেক দূরে চলে গেছি আমরা, এখানে চলে আসি। এবার হচ্ছে আমাদের এইখানেও এই জিনিসটাই ঘটে, এই শক্তিটা আসলে এই বন্ধন শক্তি এটা যে ছিল, এই শক্তিটা এখানে যায় ভরে কনভার্ট হয়ে যায়, কারণ এখানে আর শক্তি নেই, সে তো বন্ধন আকারে নাই, সে তো আলাদা আলাদা হয়ে গেছে। কারণ নিউক্লিয়াসের মধ্যে সে যখন ছিল একটা শক্তিশালী বন্ধন তাকে একত্র করে রাখছে, আদারওয়াইজ প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে একত্রে থাকতো না। আমরা যে 4টা মৌলিক বল পড়ছি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কি ছিল ভাই? সবল নিউক্লিয় বল, মনে আছে? সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, ঠিক আছে, এটা মেবি দীর্ঘিকার হবে নিউক্লিয়তে। ওকে, তো সবল নিউক্লিয় বল এখানে আমাদের কি, এটা হচ্ছে আমরা জানি 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল, আর এই শক্তিশালী বলটা এখানে কাজ করতেছে, ঠিক আছে, অল্প একটু জায়গাতেও ভালো পরিমাণে একটা বল কাজ করে। তো এটার ভর ত্রুটির রিজনটা আমরা বুঝতে পারলাম যে কেন হয়। এবার আসি ক্যালকুলেশনের বিষয়ে চলে আসি। তুমি হচ্ছে এই জিনিসটাকে ভর মাপলা, এই যে নিউক্লিয়াসের ভরটা মাপলা, এটাকে এম অফ এনইউসি মানে নিউক্লিয়াস, মাস অফ নিউক্লিয়াস বুঝাইলো। আর আলাদাভাবে প্রোটন ও নিউট্রনের ভর এর সমষ্টি এইভাবে হিসাব করলে এখানে কি ভাই, এখানে জেড হচ্ছে আমার প্রোটন সংখ্যা, মানে প্রোটন কয়টা প্রোটন ইউজ করে এটা তো আমরা জানি। একটা পরমাণু, যে আমি প্রথমেই দেখাইছিলাম, একটা পরমাণু লেখার ক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে থাকি। কি অ্যাপ্লাই করি, যে ভাইয়া একটা এক্স একটা পরমাণু আছে, এইটার ডান পাশে আমি নিউট্রন সংখ্যা লিখি, বাম পাশে আমি জেড পরমাণু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা লিখি, আর উপরে আমি ভর সংখ্যা লিখি, এই জিনিসটা আমি লিখে থাকি, ঠিক আছে এটা। ওকে, এরপরে হচ্ছে আমাদের জেডএমপি আর এনএমএন, ঠিক আছে এটা। তাহলে এখানে আমাদের জেডএমপি এনএমএন এই জিনিসটা যদি আমি দেখি, এখানে জেড হচ্ছে আমার এই প্রোটন সংখ্যা, কয়টা প্রোটন, মনে করি এটার মধ্যে কয়টা প্রোটন ছিল ভাই, 2টা প্রোটন ছিল। এমপি, এমপিটা হচ্ছে প্রোটনের ভর, তো প্রোটনের ভর এটা আমাদের মুখস্থ, ঠিক আছে, এটা আমরা আগেও এই যে এখানে প্রোটনের প্রত্যেকটা জিনিসের এখানে লেখা নাই কেন, নোটতে লেখা থাকার কথা, এখানে প্রোটনের ভরটা আমি লিখে দিই। মাস অফ প্রোটন, আমরা প্রোটনের ভর তো আমরা জানি 1.67 ইন্টু 10⁻27 কেজি, ঠিক আছে এটা। নিউটনের ভর আমরা এম অফ এম এন মানে নিউটনের ভর, নিউটনের ভর আমরা জানি প্রোটন আর নিউটনের ভর সেম হয়, এটা আমরা জানি, ঠিক আছে। ইলেকট্রনের ভরটাই কম হয়, 9.1 10⁻31 কেজি, ওইটা কম হয়, বাট এই দুইটা সেম হয়। ওকে, আর এম অফ নিউক্লিয়াস এটা প্রত্যেকটা জিনিস লেখা আছে। তাহলে আমি এইভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি কি করতে পারবো, এখানে হচ্ছে আমি প্রোটনের ভর লিখবো, এখানে হচ্ছে নিউট্রনের সংখ্যা, মনে করো নিউট্রন আছে কয়টা, 2টা নিউট্রন আছে, ইন্টু এম এন মানে কি, এম এন হচ্ছে নিউট্রনের ভর। এইভাবে ক্যালকুলেট করলে আমি টোটাল ভরটা পেয়ে যাব না, আলাদা আলাদা হিসাব করলে ম্যাথমেটিক্যালি, বুঝতে পারছি এটা। আর একটা পরমাণুর ক্ষেত্রে কোথায় কি থাকে বা কি সেই জিনিসটা আমি একটা দিয়ে দিছি, এই যে এ ভর সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা, এন নিউট্রন সংখ্যা, আর ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই জিনিসটা আমরা। সো ভর ত্রুটির অ্যাট দ্য ইন আমার যে লাস্ট সূত্রটা দাঁড়ালো, সেই সূত্রটা কি হলো ভাইয়া, ডেল এম সমান আমাদের যে বেশি ভর কোনটা হয় আমরা জানি, বেশি ভর হচ্ছে আমরা যদি আলাদাভাবে যেটা মাপি সেইটার ভরটা আমার বেশি হয়। তো ভর ত্রুটি সমান কি, ধর আমি যে আগে তোমাকে এক্সাম্পল হিসেবে বলছিলাম, এটা হচ্ছে 7.1 গ্রাম মাপছি, মাইনাস নিউক্লিয়াসটা যখন একসাথে মাপছিলাম তখন সেটা পাইছি আমি কত, 7 গ্রাম, তাহলে আমার মাইনাস করলে কি আসবে, 0.1 গ্রাম। এটা এই হচ্ছে আমাদের ভর ত্রুটি, ঠিক আছে। তো ভর ত্রুটিটা বুঝতে পারছি, ভর ত্রুটি মানে তুমি কতটুকু ভরের ডিফারেন্স মাপলা, তোমার মাপা উচিত ছিল 7 গ্রাম, কিন্তু তুমি মেপে দেখতেছো 0.1 গ্রাম তুমি বেশি মাপতাছো, মানে ডিফারেন্স হচ্ছে তাদের মধ্যে, দুইবার মাপার মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটাকে ভর ত্রুটি বলে। এবং এই ভর ত্রুটির রিজনটা কি সেটা অলরেডি আমি বলে আসছি, যে যে শক্তিটা সেটা আমাদের ভরে কনভার্ট হয়ে যায় পরবর্তীতে, বুঝতে পারছি এটা। এখানে কোনো কোয়েশ্চেন? না না, আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাই বন্ধন শক্তি। ওটা কি ওই একটাই টাই? না না, এই যে এটার আন্ডারই এই বন্ধন শক্তি আছে, ভর ত্রুটির আন্ডারই বন্ধন শক্তি। বন্ধন শক্তিটা কি, এটা অলরেডি আমি এক্সপ্লেন করে দিছি ভাইয়া, যে যেখানে একসাথে নিউক্লিয়াসের মধ্যে যখন ছিল এম অফ নিউক্লিয়াস, মাস অফ নিউক্লিয়াস, তখন তার মধ্যে একটা শক্তি ছিল, এনার্জির কারণে সে এই নিউক্লিয়াসের মধ্যে আটকে ছিল। বাট বন্ধন শক্তিটা কি, সেটা হচ্ছে তার বন্ধন শক্তি, ঠিক আছে। মনে করি বন্ধন শক্তিটা ছিল সাপোজ 500 জুল, 500 জুল শক্তি তাকে আটকে রাখছিল। পরে যখন এটা ভেঙে গেছে তখন কিন্তু সেই শক্তিটা নাই, বন্ধন শক্তিটা জিরো, বন্ধন শক্তি তার জিরো। প্রথমে ছিল 500 জুল, পরে জিরো, কারণ এখন আর বন্ধন শক্তি তার মধ্যে নাই, সে তো আর এখন একসাথে নিউক্লিয়াসের মধ্যে নাই। এটা সেই বন্ধন শক্তিটা আমি হিসাব করবো কিভাবে, কতটুকু বন্ধন শক্তি,
আমি বলছি যে ভর আর শক্তি একই জিনিস। সো সেই ভর আর শক্তির মধ্যে ক্যালকুলেশনের সূত্রটাই হচ্ছে ই ইকুয়াল এম সি স্কোয়ার, এই সূত্রটা ছিল। মানে এম ভরের বস্তু, ভরের একটা বস্তু আছে, সেটা কতটুকু শক্তি পাবা, এম ভরের বস্তু থেকে তুমি কতটুকু এনার্জি পাবা সেটা। এখন এই বন্ধন শক্তিটা তুমি ভর ত্রুটির মাধ্যমে যদি ক্যালকুলেট করো, এই ভর ত্রুটিতে 0.1 গ্রাম, এটাই আমার ভর ত্রুটি না? এই ভরটাই কি আমার এই বন্ধন শক্তি হিসেবে কাজ করবে না ভাই? কথা বুঝতে পারছো? এই যে আমাদের ভর ত্রুটি 0.1 গ্রাম, এটা কি আমাদের বন্ধন শক্তি না? দুই দিক থেকে চিন্তা করতে পারো, যে বন্ধন শক্তিটি আমার ভরে কনভার্ট হয়ে যাবে 0.1 গ্রাম ভরে, অথবা এই 0.1 গ্রাম ভরই আমার 500 জুল শক্তিতে কনভার্ট হয়ে যাবে। যেই দিক দিয়ে চিন্তা করো, কথা একই। কথাটা বুঝতে পারছো? হয় 500 জুল শক্তি থেকে তুমি 0.1 গ্রাম ভর পাবা, অথবা 0.1 গ্রাম ভর থেকে 500 জুল শক্তি পাবা। তাহলে তোমার এখন বন্ধন শক্তি যখন হিসাব করবা, তখন তোমার ভর থেকে শক্তিটা লাগবে, ভর থেকে শক্তিটা লাগবে। তাহলে সেটাই হচ্ছে ইকুয়াল কি ডেল এম সি স্কোয়ার। ওই এইটাই সূত্র, কিন্তু এইটাই আসলে ব্যা ডেল এম কেন আসলে, কারণ ভর্তুটিকে আমরা এম এর জায়গায় ডেল এম দ্বারা প্রকাশ করি, দ্যাটস ওয়াই এই এম এর জায়গাটাতে ডেল এম চলে আসছে। ঠিক আছে, এটা তো, এটা যদি আমরা হিসাব করতাম ওই 0.1 গ্রাম ওই এক্সাম্পলটার জন্য, তাহলে 0.1, এটাকে কেজিতে নিতে হবে, কিন্তু এটা তো আমার গ্রামে রাখলে হবে না। তাই 0.1 ইন্টু 10⁻³ এত কেজি, এত কেজি, এটা হচ্ছে আমার ভর, ইন্টু সি এর মান কত, 3 ইন্টু 10⁸ 10⁸ এটার স্কোয়ার। এটাকে যদি আমরা করি, তাহলে যে অ্যান্সারটা আসবে সামথিং এত জুল, এত জুল আমাদের বন্ধন শক্তি আছে। তাহলে ভর ত্রুটি থেকে এইভাবে আমরা বন্ধন শক্তি হিসাব করতে পারবো। বুঝতে পারছো? এখানে বুঝতে পারছো? কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। সো সামনে আগে এখানে, এরপরে মেইন টপিক শেষ, এইটুকুই। মেইন টপিক হচ্ছে আমাদের এই দুইটাই, একটা হচ্ছে তোমার অর্ধায়ু রিলেটেড যেটা বললাম সেটা মেইন টপিক 1 নাম্বার, 2 নাম্বার টুইস্টার টপিক হচ্ছে ভর ত্রুটি আর বন্ধন শক্তি, এটা মিলে একটা। আর ছোট ছোট ইম্পর্টেন্ট যে ফার্স্টের দিকে কিছু বলছি, দেখাইলাম, ঠিক আছে, ওইখানে শক্তি স্তরের ব্যাপার স্যাপার যেগুলো আমরা দেখাইলাম, বা রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এগুলো আছে, এগুলো 1 স্টার টপিক, ঠিক আছে, এগুলো মাঝে মধ্যে আসে, কম ইম্পর্টেন্ট। তারপর এখানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বা গড় বন্ধন শক্তি, এটা আমরা বলতে পারি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মানে প্রত্যেকটা নিউক্লিয়াসের জন্য তার বন্ধন শক্তি কত, তাহলে আমি তার ভর দ্বারা ভাগ করবো। যেমন তুমি এই যে বন্ধন শক্তিটা পাইলা, মনে করো সাপোজ এই বন্ধন শক্তি, আমি এক্সাম্পল দিয়েছিলাম 500 জুল পাইছো, সাপোজ বললাম, এই যে 500 জুল বন্ধন শক্তি পাইছো, এটা পাইছো কয়টা পরমাণুর জন্য? আমি যে এক্সাম্পল দিয়েছি সেখানে 4টা ছিল, 4টা মানে 2টা প্রোটন 2টা নিউট্রন, টোটাল এ এর মান ছিল কত? এ এর মান ছিল কিন্তু ভাই 4 আবার, ঠিক আছে, এ এর ভ্যালুটা ছিল 4। তাহলে একটা নিউক্লিয়াস মানে প্রত্যেকটা নিউক্লিয়াসের জন্য বা প্রত্যেক নিউক্লিয়নের জন্য, মানে প্রত্যেকটা প্রোটন বা নিউট্রনের জন্য তার বন্ধন শক্তি কি হবে? এই 4 দ্বারা ভাগ করে দিবা। তো সেই জিনিসটা আসলে দেখো, নিউক্লিয়ন প্রতি বা গড় বন্ধন শক্তি হচ্ছে নিউক্লিয়াসের মোট শক্তি ডিভাইডেড বাই মৌলের মোট ভর সংখ্যা। তাহলে তুমি কি পাবা? প্রত্যেকটা মৌলের ভরের জন্য বা প্রত্যেকটা প্রোটন বা নিউট্রনের জন্য নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি পাবা বা গড় বন্ধন শক্তি পাবা। এটাই সিম্পল জিনিস। এই যে এটাকে আমরা সূত্রের মাধ্যমে লিখতে এভাবে লিখতে পারি, বন্ধন শক্তিকে তার ভর দ্বারা ভাগ করে দিছি। ক্লিয়ার? ওকে, সামনে এরপরে আর তেমন কিছুই নেই, শেষ। এটা জাস্ট হচ্ছে নর্মাল 2টা টপিক। আমরা জানি হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়াটা কি ভাইয়া? আমরা 2 ধরনের বিক্রিয়া পড়ে থাকি কেমিস্ট্রিতে, আমরা মানে ছোটবেলা থেকে যেগুলো পড়ে আসছি 9-10 থেকে, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক যে বিক্রিয়াটা আছে, সেই রাসায়নিক বিক্রিয়াটা কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আমাদের একটা পরিবর্তনের বিক্রিয়া, মানে যেখানে পরিবর্তন হয়, ঠিক আছে। পরিবর্তনটা কেমন হয়? মনে করো সোডিয়াম প্লাস ক্লোরিন মিললো, তারপর তোমার তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড। এখানে দেখো সোডিয়াম ক্লোরিন এই পাশেও ছিল, এই পাশেও আছে, মানে মৌলগুলো চেঞ্জ হয়নি কোনো। মৌল যা ছিল এই পাশে ডান পাশে তাই আছে, শুধুমাত্র তাদের গঠনটা চেঞ্জ হয়েছে। গঠনটা কি? আগে সোডিয়াম আর ক্লোরিন আলাদা আলাদা ছিল, তো তাদের বৈশিষ্ট্য একরকম ছিল। এখন তারা একত্র হয়ে একটা যৌগ তৈরি করছে, এর ফলে তাদের বৈশিষ্ট্যটা ভিন্ন রকম। কিন্তু যা মৌল ছিল উৎপাদে গিয়ে তাই মৌল আছে, কোনো মৌলের চেঞ্জ হয় নাই। কিন্তু আমাদের যে নিউক্লিয়ার বিক্রিয়া আছে, নিউক্লিয়ার বিক্রিয়াতে বিষয়টা এমন না। এই বিক্রিয়াটাতে পুরো পরমাণুর নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে যাবে, মানে এই পাশে সোডিয়াম ছিল, এই পাশে গিয়ে আর থাকবে না, সেটা পুরোই চেঞ্জ হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে, হয়তো নাইট্রোজেন হয়ে গেল অথবা অক্সিজেন হয়ে গেল, এরকম বিষয়টা। তো যে বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। পরমাণুর নিউক্লিয়াস মানে এই জায়গায় শুধুমাত্র আমাদের ইলেকট্রন আর ইলেকট্রনের আদান প্রদান হয়, ঠিক আছে, কোনো প্রোটন আর নিউট্রনের কখনো আদান প্রদান হয় না, এটা আমরা জানি। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়াতে আদান প্রদান হবেই প্রোটন আর নিউট্রনের। আদান প্রদান মানে ভেঙে যাবে জিনিসটা, ভাগ হয়ে যাবে অথবা যুক্ত হবে, এরকম। মানে সহজ কথায় প্রোটন আর নিউট্রন সংখ্যার পরিবর্তন হবে, এটাই হচ্ছে কথা। আর আমাদের রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হইত।
এর ফলে মেইন যৌগটা কখনো চেঞ্জ হইতো না, মেইন মৌল কখনো চেঞ্জ হইতো না, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়াতে সেটা চেঞ্জ হবে। এখন সেই চেঞ্জটাকে ধরনের উপর বেস করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ফিশন মানে বৃহৎ নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হবে, যেমন কি পারমাণবিক বোমা। আমাদের যে পারমাণবিক বোমাগুলো আছে, সেই পারমাণবিক বোমাতে আমাদের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটে। সেখানে কি হয়, একটা বৃহৎ নিউক্লিয়াস, অনেক বড় একটা নিউক্লিয়াস, সেটা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। এটা তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশন। আর নিউক্লিয়ার ফিউশনটা কি? নিউক্লিয়ার ফিউশন হচ্ছে আমাদের বড়টা ছোট ছোট অনেকগুলো জিনিস একত্র হয়ে বড় 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 কিছু তৈরি করবে, যেমন সূর্য। আচ্ছা, এখানে যদি আমি ফিউশনটাকে একটু বুঝে নিই, ফিশনের ক্ষেত্রে ধরো ইউরেনিয়াম, বললাম পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা আমরা জানি পারমাণবিক বোমার মেইন যে উপাদানটা সেটা হচ্ছে আমাদের ইউরেনিয়াম। এটা একটা তেজস্ক্রিয় মৌল। এই ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়েছে। নিউট্রনের এই আগে যে 0 আর 1 লিখছে, এগুলা কি? 0 হচ্ছে আমাদের নিউট্রনের প্রোটন সংখ্যা। আমরা জানি যে এক্স একটা মৌল লিখি, নিচে লিখি প্রোটন আর উপরে লিখি ভর সংখ্যা। সো তার প্রোটন সংখ্যা তো নাই নিউট্রনের, এই জন্য এটা 0। আর তার ভর সংখ্যা কত? একটা নিউট্রনের ভর 1, একটা প্রোটনের ভর 1। সেই হিসেবে একটা নিউট্রনের ভর 1, কারণ তার মধ্যে তো কোনো প্রোটন নাই, এই জন্য এর মান হচ্ছে আমাদের 1 আর জেড এর মান হচ্ছে আমাদের 0। আর ইউরেনিয়ামটা যে লিখছে এইখানে 92 আর 235টা কি? 92 হচ্ছে আমার জেড পারমাণবিক সংখ্যা, আর 235 এটা হচ্ছে আমার এ ভর সংখ্যা। ওকে, বুঝলাম। এখন এইটা একটা নিউট্রন দ্বারা যখন আমি আঘাত করব, তখন সেটা দুইটা নতুন পরমাণু তৈরি করবে। একটা হচ্ছে জেনন, একটা হচ্ছে স্ট্রনশিয়াম। জেননটা তৈরি করার পর তার দেখো পারমাণবিক সংখ্যা ছিল 92, এখন এটার পারমাণবিক ভর হয়ে গেছে 54, আর এটা 140 হয়ে গেছে। আবার এখানে কত? 38 হয়ে গেছে। মানে 54 আর 38 তুমি যদি যোগ করো ভাই, তাহলে দেখবা আবার 92 পাবা। 54 প্লাস 38 38। পারমাণবিক সংখ্যা যদি যোগ করো তাহলে কিন্তু 92 যে আছে সেই 92ই পাবা। ঠিক আছে, এই জিনিসটা। আর দুইটা নতুন নিউট্রন তৈরি করছে, প্লাস এই জায়গাতে কিছুটা ভর হ্রাস পাবে। নিউক্লিয়ার বিক্রিয়া যখন হয় তখন এই জায়গায় কিছুটা ভর হ্রাস পায়। সাপোজ ধরো এখানে 1 গ্রাম ভর হ্রাস পাইলো, বেশি না 1 গ্রাম। এই 1 গ্রাম ভরটা হ্রাস পাইছে মানে কি? এই 1 গ্রাম ভরটা আসলে শক্তিতে কনভার্ট হবে। কিভাবে? ওই যে E = mc² আছে, সেই শক্তিতে কনভার্ট হবে। আর এই সূত্রের মাধ্যমে আমরা জানি অল্প একটু ভর থেকে আমরা অনেক বিপুল পরিমাণ শক্তি পেতে পারি, অনেক পরিমাণ। কারণ সি এর মান 3 × 10⁸, অনেক বড় একটা ভ্যালু। সেটাকে আবার স্কোয়ার করলে সেটা 10⁻16 হয়ে যায়, মানে 10⁻16। এর ফলে আমরা হিউজ পরিমাণ এনার্জি পাই। যেমন এখানেই দেখতে পারি যে এই বিক্রিয়ার ফলে প্রায় 200 মেগা ইলেকট্রিক ভোল্ট শক্তির উৎপন্ন হইতেছে। এটা এটা আরেকটা এক্সাম্পলও দিছি। ইউরেনিয়াম ভেঙে নিউট্রন দ্বারা আঘাত করলে ব্যারিয়াম আর ক্রিপ্টন এটাও তৈরি হয়েছে। এখানেও প্রায় 200 মেগা ইলেকট্রিক ভোল্টের শক্তি তৈরি হয়েছে। তো এখানে প্রত্যেকটাতেই বড় একটা জিনিস ভাঙা ছোট ছোট দুইটা জিনিস তৈরি করতেছে, 2টা বা 3টা জিনিস তৈরি করবে। এবং নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় রাদার দেন রাসায়নিক বিক্রিয়া। কেমিক্যাল রিয়াকশনের চাইতে নিউক্লিয়ার রিয়াকশনে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এই জন্যই তো আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, ওইখানে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়, যার ফলে আমাদের অল্প সময় অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। এরপর হচ্ছে আমাদের আচ্ছা, প্রতি ফিশানে নির্গত শক্তির মোট পরিমাণ ওই যে 200 মেগা ইলেকট্রিক ভোল্ট। এটাকে জাস্ট একটু আমি কম্পেয়ার করে দেখাইছি যে 235 গ্রাম থেকে আমি কতটুকু শক্তি পাই, সেখানে 1 কেজি থেকে কতটুকু শক্তি পাবো কি এটা। 1 কেজি ইউরেনিয়াম হতে নির্গত শক্তি হচ্ছে এটা। 1 কেজি ইউরেনিয়াম থেকে আমি এই পরিমাণ শক্তি পেতে পারি। ঠিক আছে, সেই জিনিসটা জাস্ট একটা নর্মাল ক্যালকুলেশন, আর কিছুই না। এটা কোনো প্রয়োজনীয় কিছু না আসলে। আর এখানে ওই যে ইলেকট্রিক ভোল্ট আর জুলের অলরেডি শক্তি আমি আগে বলছিলাম, তো এটা আমি প্রত্যেকটা জিনিস এখানে আবার লিখে দিছি, কোনটার সাথে কোনটার কি সম্পর্ক কি এটা। ওকে, এরপর হচ্ছে নিউক্লিয়ার ফিউশনটা কি? ফিউশনটা ছোট ছোট জিনিস একত্র হয়ে বড় জিনিস তৈরি করবে, যেমন সূর্য। ঠিক আছে, সূর্য। আর এটা মনে রাখার, এখানে অনেকে কনফিউজড হয়ে যায় যে ফিশন কোনটা বড় থেকে ছোট, কোনটা ছোট থেকে বড়। তাই আমি মনে রাখি এইভাবে, ফিউটাকে তুমি যদি ইংলিশে বলো তাহলে FEU, ফিউ মানে কি? অল্প। তার মানে ফিউ অল্প অল্প জিনিস একত্র হইয়া, অনেকগুলো জিনিস একত্র হইয়া বড় কিছু তৈরি করবে, যেমন সূর্য। ঠিক আছে, তাই ছোট ছোট পরমাণু একত্রে বড় যখন কিছু তৈরি করে, তখন সেই বিক্রিয়াটাকে বলা হবে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তার মানে কি? নিউক্লিয়াসের সাপেক্ষে বললে ছোট ছোট নিউক্লিয়াস একত্র হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করবে। যেমন কি হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করলো, অথবা হিলিয়াম মিলে তার থেকে বড় কিছু তৈরি করলো, এরকম। ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে বৃহৎ নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। এবার আমি কিভাবে মনে রাখি জানেন? কিভাবে? ওই যে ফিশন ওয়ার্ডটা ছোট না, তার মানে হচ্ছে বড় বড় নিউক্লিয়াস গুলো ভেঙে ছোট হবে। আর ফিউশন ওয়ার্ডটা যেহেতু একটু বড়, তার মানে ছোট ছোট নিউক্লিয়াস
মিলে বড় নিউক্লিয়াস হবে। আচ্ছা ঠিক আছে, গুড, একভাবে মনে রাখলে। আর আমি সবসময় ফিউশন নামটাই মনে রাখি। ফিউশন মানে ফিউ, মানে ফিউ ফিউ ছোট ছোট জিনিস একত্র হয়ে বড় জিনিস তৈরি করলে। সো এই একটা মনে থাকলে আরেকটা অটোমেটিক্যালি মনে থাকে, ঠিক আছে এটা। ওকে, তো সূর্যের নিউক্লিয়াসের ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়, এটা আমরা পড়ছি। তো এখানে হচ্ছে কি হাইড্রোজেন, যেমন এই হাইড্রোজেন থেকে একটা নিউট্রন যুক্ত হয়ে হাইড্রোজেনের ভর সংখ্যা বাড়লো ভাই। এই হাইড্রোজেন, এটা হাইড্রোজেন বাট এটা একটা আইসোটোপ। ওর ভর সংখ্যা ছিল ভাই 1, ওর এক ভর সংখ্যা হয়ে গেছে 2, এটা একটা আইসোটোপ। দেন ওইটা থেকে আবার হাইড্রোজেন হাইড্রোজেন একত্র হয়ে আমাদের হিলিয়ামও তৈরি করে। এখানে আর বিক্রিয়া দেখায়নি, এগুলো আমাদের প্রয়োজন নেই তেমন, এই জন্য দেখায়নি। হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়ামও তৈরি করে, এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই তো, এই পর্যন্তই ছিল, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এখন আমরা সৃজনশীল শুরু করবো, সৃজনশীলে চলে যাব। এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো? কনসেপ্টে কোনো কোয়েশ্চেন আছে? না। আচ্ছা ঠিক আছে, ওকে, সিকিউতে চলে যাই। আচ্ছা, তো এখানে সিকিউতে আমি হালকা করে সিকিউ দেখা দিব, খুব বেশি সময় নেব না। দেখি গাইড থেকেই দেখা দিই, যেগুলো পারবা সেগুলো তো আমি পাস করে যাবো, জাস্ট বুঝা। আর যেগুলো করানোর দরকার করাবো। তো এখানে আমাদের বলছে যে 2010 সালে 20 গ্রাম ভরের দুটি তেজস্ক্রিয় পদার্থ ছিল, যার একটির গড় আয়ু এত বছর, এত সালে অন্যটি এত গ্রাম অবশিষ্ট থাকে। ঠিক আছে, 2020 সালে 8 গ্রাম অবশিষ্ট থাকে। তো এই জিনিসটা যদি আগে একটু বুঝি, 2010 সালে আমাদের 20 গ্রাম ভরের দুইটা তেজস্ক্রিয় পদার্থ ছিল, যার একটার গড় আয়ু বইলা দিছে। ওকে, গড় আয়ু বুঝলাম, গড় আয়ু জানলে আমরা এটুকু মাথায় রাখবো, গড় আয়ু জানি মানে তার অর্ধেও জানতে পারবো, তার তোমার ল্যামডার মান মানে হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক, ওইটাও জানতে পারবো, সেটা আমি কথা বলে দিছি। সো এই তিনটার মধ্যে একটা জানলেই মনে রাখবা, ওইটার জন্য আমি বাকি দুইটা জানতে পারবো। ওকে, আর 2020 সালে অন্যটি 8 গ্রাম অবশিষ্ট থাকে। এই যে অবশিষ্ট থাকা, যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমার এন। আমি বলছিলাম যে যেটা আমাদের অবশিষ্ট থাকবে সেটাকে আমাদের এন বলা হয়। সো আমাদের এন হচ্ছে আমাদের কত? এন হচ্ছে সেই 8 গ্রামটা। এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য। ওকে, গ নাম্বার বলছে প্রথম পদার্থটি অর্ধায়ু নির্ণয় করো। ভাই একদম সহজ সূত্র, আমাদের সূত্র অ্যাপ্লাই করলি প্রথমটা। গ নাম্বারটার জন্য আমরা কি করব? সূত্র অ্যাপ্লাই করব, কোনটা বলো তো? ও যে টি হাফ সমান 0.693 ইন্টু টাউ। ভাই ল্যাম্বডা কেন যাবা? তুমি তো হচ্ছে এটা কি জানো? গড় জীবন জানো, গড় আয়ু। গড় আয়ু মানে কি? গড় জীবন না? গড় জীবন তুমি জানো? আর তাও মানে 1/λ না? টাউ মানে 1/λ, সেটা তো আমরা জানি। পরে না আমরা সম্পর্ক স্থাপন করলাম দুইটার মধ্যে, তো বেশি তখন না এই যে টি হাফ আর টাউ এর মধ্যে তোমার তো লাগবে টাউ, এখানে তো তোমাকে টাউ দিছে। হ্যাঁ, তুমি প্রতিপাদন দেখাইতে পারো ইচ্ছা তোমার, বাট প্রতিপাদন দেখানোটা এখানে ম্যান্ডেটরি না। ঠিক আছে, তোমার তো লাগবে টাউ আর টি এর মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা না আমি বিল্ড আপ করে দেখাইলাম সূত্র আকারে। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই এই গ নাম্বার দেখো, এই যে টি হাফ সমান দেখো, তারা ডিরেক্টলি সূত্র লিখছে, মান বসাইছে, অঙ্কটা ঠিক আছে, শেষ। আর আমরা জানি, মনে রাখবা, এই যে টি হাফ বলো, তারপর হচ্ছে টাউ বলো, ল্যামডা বলো, প্রত্যেক একটার সাথে আরেকটার এককের সম্পর্ক রিলেটেড। যার একক যা হবে অন্যটার একক তাই। টাউ আর টি হাফ এই দুজনই তো সময়ের একক হয় ইয়ার, ডে, এগুলা। আর ল্যামডা হচ্ছে তার ইনভার্স, যেহেতু এটা মানে ক্ষয় ধ্রুবক, এটা হয় পার ডে, পার ইয়ার, এরকম। বুঝতে পারছি, বাট এককগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত। সো আগেরটা ইয়ার ছিল, দ্যাটস ওয়াই দেখো আমাদের এটাও ইয়ারই দিয়ে দিয়েছে। ওকে, এরপর গ নম্বরে 4 নম্বরে চলে যাই। 2030 সালে উভয় পদার্থ সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা যাচাই করো। ভাই 2030 সালে হিসাব করবা। সো তুমি কি করবা, যে কোনো কিছু হিসাব করার ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি ল্যামডার মান বের করে নিবা। ঠিক আছে, মানে কত বছর পর জানতে চাও, আমি বলছি বারবার, তুমি টি জানতে চাও, টি সমান আমার সূত্রটা কি ছিল ভাই? টি সমান সূত্রটা ছিল লন এন নট ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই ল্যামডা। আমি যদি মাইনাস দিয়ে না লিখি তাহলে এন নট উপরে লিখবো, আর মাইনাস দিয়ে লিখলে এন নট নিচে লিখবো, এটা আমি বলছি। সো তোমার যেটা ইচ্ছা একটা লিখতে হবে, ডাজেন্ট ম্যাটার কোনটা লেখো। ওকে, তো এইটা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আমাদের জাস্ট ল্যামডাটাই জানা লাগবে। মানে আগে ল্যামডাটা জানা লাগবে আর কি, টি জানতে গেলে আগে ল্যামডা জানা লাগবে, দেন বাকিগুলো চিন্তা ভাবনা আমরা পরে করব। এটা তাহলে আমাকে বলছে 2030 সালে উভয় পদার্থ সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা। তাহলে সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা মানে কি বলতো? এইটার অবশিষ্ট আছে, এটা তো গ নাম্বার বইলেই দিছে ভাই, যে 8 গ্রাম অবশিষ্ট আছে। তার মানে তোমার দ্বিতীয় পদার্থ নিয়ে কোনো কাজই করা লাগবে না, কারণ তোমাকে বলে দিছে 2020 সালে অন্যটার না না কাজ করা লাগবে। এটা তোমার বলছে 2020 সালে, আমার তো 30 সাল বলে না, আমাকে চাইছে তো 30 সাল। হ্যাঁ, তাহলে আমার 2020 সাল থেকে 8 গ্রাম থাকে, এন এর মান এটা হচ্ছে 2020 সালে, বাট আমার 2030 সালের জন্য বের করতে হবে যে কত গ্রাম থাকে, কারণ এটা তো আরও ক্ষয় হবে।
আর এটা ডিরেক্টলি আমি 2030 সালের জন্য বের করব। তাহলে 2030 সালের জন্য এটা কিভাবে বের করতে পারি ভাই? এটার জন্য আগে আমি ল্যামডা বের করব। এখানে যদি আমি দেখি, জাস্ট আমি হালকা করে এটা এগুলো বুঝে তারপর আমি অ্যান্সার থেকে বুঝা দিচ্ছি। এখন জাস্ট হচ্ছে আমি নিজে আগে ম্যাথটা কিভাবে করবা সেটা বুঝাই দেখব। ল্যামডা তো ভাই ওই যে ওখান থেকে এই যে এখান থেকে আমি ল্যামডা বের করব। ল্যামডা কিভাবে বের করব? আমরা জানি টাও আর ল্যামডার মধ্যে সম্পর্কটা কি ছিল? টাও সমান 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডা না ভাই, 0.6 না, হ্যাঁ 1 বাই ল্যামডা, এটা তো 1 বাই ল্যামডা ছিল। হ্যাঁ, তাহলে ল্যামডা সমান 1 বাই টাউ। শেষ, ল্যামডা বের হয়ে গেল। দেন আমার হচ্ছে কোনটা বের করব? আমার লাগবে হচ্ছে এটা, এটা তাই না? তাহলে হচ্ছে টাইম কত ভাই? 2030 সাল, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত কত বছর ভাই? 20 বছর তাই না? 2030 হ্যাঁ 20 বছর। মাইনাস 2010, তাহলে 20 বছর, 20 ইয়ার। এটা তো বছরে দিছে সবকিছু, তার মানে 20 ইয়ার। ওকে, এবার আমার কি লাগবে? এইটা দিয়ে আমি এবার ডিরেক্টলি টি বের করে এন বের করবো। ওই যে আমার মেইন বেস সূত্রটা লিখবো ভাই, এন ইকুয়াল এন নট ইন্টু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। মাইনাস ল্যামডা টি হবে তো। এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। না, ওইটা মিক্স আপ হয়েছে, আমি মুছে লিখলাম আবার এটা। শেষ ভাই, এন নট ইউজ করো। এন নট ভাই কত গ্রাম ছিল ভাই? এন নট তো আমার 20 গ্রাম ছিল। এন নট ছিল 20 গ্রাম আগে থেকে, তাই না? দেন দ্যাটস ইট। তাহলে তুমি সূত্র অ্যাপ্লাই করলে তোমার এন এর ভ্যালুটা পেয়ে যাবা 20 বছর পর কত আছে এটা। এবার এবার হচ্ছে ভাইয়া এত মানে না অক্ষত আছে যতগুলো। এই যে তোমাকে তো বলছে অক্ষত, অবশিষ্ট মানে কি অক্ষত না? তো অক্ষত তো 8 গ্রাম আছে 2020 সালে। 2020 সালে তো বের করে নেবে। প্রথমটা তো তোমাকে কি বলছে? প্রশ্ন করো ভাইয়া, এটা দুইটা পরমাণু নিয়ে বলছে। 2010 সালে 20 গ্রাম ছিল, দেন দুইটা পরমাণুরই 20 গ্রাম ছিল। প্রথমটার জন্য তোমার এটা দিছে গড়ায়ু, সেটা থেকে আমি ল্যামডা বের করলাম, সেটা থেকে আমি ল্যামডা বের করছি। ল্যামডা বের করার পর দেন হচ্ছে আমার কি টাইম কত? আমার কাছে টাইম আছে 20 বছর। 20 বছর টাইম আছে। সেই 20 বছর টাইমে আমার ক্ষয় হওয়ার পর কতটুকু থাকলো সেটা হচ্ছে আমার এন এর ভ্যালু, সেটা আমি বের করলাম। আমাকে তো এটাই বলছে 2030 সালে কতগুলো অবশিষ্ট থাকবে, মানে এন এর মান কত। তোমার কাছে তো অক্ষতই চাইছে, তোমার কাছে বলে নাই যে কয়টা ক্ষয় হয়েছে, তোমার কাছে অক্ষত চাইছে। আর আমার এন তো অক্ষত। কথাটা বুঝতে পারছি? জানি না ভাই, কি জানি না, কি বললাম? মানে বুঝি নাই তেমন একটা। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি যে এইখানে তুমি আগে প্রশ্নটা আগে তুমি ভালো মতো পড়ো। তোমার গাইড তো আছে, তুমি ওইখান থেকে দেখো, গাইডে বের করে রাখছো। 2010 সালে 20 গ্রাম ছিল। এখানে আমি এক্সাম্পল এইভাবে দিয়ে বসাই। 2010 সালে, এটা হচ্ছে প্রথমটার জন্য। এক নাম্বার, দুইটা পদার্থের কথা বলছে, দুইজনেরই ভাই 20 গ্রাম ছিল। ওকে, 2010 সালে 20 গ্রাম ছিল। তোমাকে বলছে 2030 সালে যাওয়ার পর দুইজনের সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা। তাহলে তো আমার একটা একটা করে দুইটা বের করতে হবে। তাই আমি আগে একটা বের করি, প্রথমটা বের করি। 2010 সালে যদি 20 গ্রাম থাকে, 2030 সালে কত গ্রাম থাকবে সেটা কিভাবে বের করবা? এটা কি এন এর ভ্যালু বের করবা না? কত গ্রাম থাকবে এটা এন এর ভ্যালু বের করবো। এটা এটা বুঝছো কিনা? এটা বুঝছো? যেখানে আমার এন এর ভ্যালু বের করতে হবে প্রশ্ন থেকে, এটা কথা বলে না। এটা বুঝছো কিনা যে এন এর ভ্যালুটা আমার বের করতে বলছে 2010 সাল থেকে 2030 সাল, এখানে আমার এন এর ভ্যালু বের করতে বলছে। এটা বুঝছো? ভাই আপনার কথা শোনা যায় না। হ্যাঁ বুঝছি তো বুঝছি। ওই কথাটাই তো জিজ্ঞেস করলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের যে এই এন এর ভ্যালু যদি আমার জানতে চাই তাহলে আমার কি কি লাগবে? আমি জানি এন এর ভ্যালু জানতে চাইলে এই যে সূত্র থেকে আমি দেখতে পাচ্ছি আমার এন নট তো অলরেডি 20 গ্রাম জানি, এটা আমার এন নট। আমার ল্যামডা টি লাগবে, টি তো 2010 থেকে 2030 সাল পর্যন্ত, টি এর মান 20 বছর, এটা আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে টি এর ল্যামডার মান আমরা বের করতে পারি। টাও এর মান যেহেতু জানি, তাহলে ল্যামডার মান বের করতে পারি 1 বাই টাও দিয়া। দ্যাটস ইট, এটাই তো, এই তো কাজ করলাম। তো এখানে কি বুঝো নাই? এবার ক্লিয়ার? জি। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয়টার জন্য। দ্বিতীয়টা কি আছে? 2020 সালে, 2020 সালে অন্যটার 8 গ্রাম অবশিষ্ট আছে। অন্যটার 8 গ্রাম অবশিষ্ট আছে। ভাইয়া মেজর কোয়েশ্চেন হুম, বলো হচ্ছে বলো। এম তো অনু মিন করতে না, বাট আমাদের কাছে তো বলছে মানে গ্রাম না বলে না তো না, এটা যেটা ধরো। এটা গ্রামের জন্য বলো, পরমাণু সংখ্যার জন্য বলো, কথা একই।
আমাদের অনেক সময় পরমাণু সংখ্যার জন্য অনেক জায়গাতে দেখবে এটা সূত্র লেখে যে n ইকুয়াল n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই জিনিসটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো। কি লিখতে পারো? w ইকুয়াল w নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ভাই সূত্র একই, সবই এক। তুমি জাস্ট গ্রামের ক্ষেত্রে এন দিয়ে তো পরমাণু সংখ্যা মিন করে না। ওইটাই তো বললাম যে কথা একই, তুমি যেটা ইউজ করো, তুমি দেখবা গাইডে n ইউজ করতেছেন, তোমার যদি মনে চায় না আমি n ইউজ করবো না, আমি w ইউজ করবো, তাই হলেও হবে, কথা একই। কিন্তু w ইউজ করে না। মানে এই ধরনের মেথে কনভার্সনের কিছু নাই না, যে না এন না না থেকে না 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 না, কারণ এটা সমানুপাতিক সূত্রটাতে ভাই, তুমি ডব্লিউ ইউজ করো বা এন ইউজ করো, জাস্ট পরিচিতি বাদে আর কিছু ডিফারেন্স আছে? মানের কখনো ডিফারেন্স আসা পসিবল? সূত্র দেখি তো বোঝা যায়, কখনো পসিবল না। হ্যাঁ, তুমি ভ্যালু যেটা ইউজ করো, সেটা গ্রাম হোক পরমাণু সংখ্যা হোক, তোমার সেম জিনিসই দিবে। দ্যাটস ওয়াই দেখা যায় তারা এন দিয়েই লেখে। বুঝতে পারছি? চাইলে ডব্লিউ দিয়েও লেখা যায়, বাট ডব্লিউ দিয়ে লেখা এন দিয়ে লেখা একই কথা, অ্যান্সার একই আসে। দ্যাটস ওয়াই দেখবা তারা এন দিয়ে লিখে ফেলে। ঠিক আছে, ওকে। সো এন দিয়া বলতে পারো পরমাণু সংখ্যাও বোঝায়, গ্রামে বুঝালে সেটাও বোঝায়, দুটোটাই বোঝায়। ওকে, এরপরে দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে আমরা যেটা, দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে আমাদের 2020 সালে কতটুকু ক্ষয় হয়েছে আমাকে সেটা দিছে, কারণ এখানে আমাদের ল্যামডা বের করার কোনো ওয়ে দেয় নেই। প্রথমটাতে আমাদের ল্যামডা বের করার একটা ওয়ে দিছে, বাট দ্বিতীয়টাতে কিন্তু আমাদের ল্যামডা যে বের করব, সেই ল্যামডা বের করার কোনো মানে কিছু দেয়ই নেই। তাহলে আমি কি করব? ল্যামডা যেহেতু বের করার আমার কোনো ক্লু দেয় নেই, তাহলে কি করা যায়? এখান থেকে আমার যেটা করা যায় সেটা হচ্ছে 8 গ্রাম অবশিষ্ট থাকে, এটাই হচ্ছে আমার এন এর ভ্যালু দ্বিতীয়টার জন্য। ভাইয়া প্রথমটা শেষ, দ্বিতীয়টার কথা বলতেছি। প্রথমটা আমি একটু দেখাই দিই তোমাকে অ্যান্সারটা, যে আমাদের কি কি আসলো, তারা কি করলো। এখানে আমি করাবো না, প্রসেস বলে দিছি যেখানে ক্যালকুলেশনে। দেখো যে T1 সময়, আচ্ছা এটা হচ্ছে প্রথম পদার্থটির, এটা তো দ্বিতীয়টার জন্য বের করছে, প্রথমটা কোথায় পদার্থের ক্ষেত্রে? 30 সালে প্রথম ও দ্বিতীয় পদের অবশিষ্ট ভর যথাক্রমে এমন m2 হলো। তাই ওরা এখানে দুইটাই ল্যামডা বের করছে। কি দ্বারা তুলনা করবো? গাণিতিক বিশ্লেষণে দেখা যায় এমন ইসলামিক। আচ্ছা দেখো, তারা কিন্তু এন না লিখে, দেখছো এম এম দ্বারা লিখছে। ওই যে বললাম না ডব্লিউ দ্বারা লেখা যায়, তারা এম দ্বারা লিখছে, এটা একই কথা। ডব্লিউ মানে দ্রব্যের ভর, ছোট হাতের এম দ্বারাও প্রকাশ করা যায়, তো তারা এম দ্বারা প্রকাশ করছে। ঠিক আছে, কথা একই। তো এখানে তারা হচ্ছে, আচ্ছা আমি যেভাবে বললাম আর কি, ঠিক আছে, ওইভাবে বের করো, যেটা বললাম সেইভাবে বের করো। তারপর যদি না মিলে তাহলে আমাকে বইলো, ঠিক আছে এটা। ওকে, তারপর আমি করা দিব না, এটা হচ্ছে আমাদের। তারপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা আমার কি করতে হবে? 2020 সালে অন্যটির 8 গ্রাম অবশিষ্ট থাকে, তাহলে অন্যটার 8 গ্রাম অবশিষ্ট থাকে, এটা হচ্ছে আমার এন এর ভ্যালু। আর 20 সাল মানে কি, এখানে টাইম কত ভাই? 2030, 10 থেকে 2020 সালে আসছে, তার মানে 10 বছর টাইম গেছে। টাইম জানো তুমি। এবার তোমার বাকি রইলো কি? আবার আগে 20 গ্রাম ছিল, এটাও জানো। তাহলে তোমার বাকি রইলো শুধুমাত্র কি বাকি রইলো? ল্যামডা বাকি রইলো। তুমি চাইলে ল্যামডা বের করতে পারবা না ভাই? ল্যামডা ইকুয়াল, আমি এন দিয়া লিখছি, তুমি চাইলে এম দিয়া লেখো, যেহেতু ভর দিছে এম দিয়া লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার। তুমি যদি এম দিয়া লেখো তাহলে কাটবে না, ঠিক আছে। আর চাইলে যেহেতু ভর, এম দিয়া লিখতে পারো, লন এন নট ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই টি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমি কি ল্যামডা বের করে ফেলতে পারবো না ভাই? লন এন নট বাই এন, এন নটের মান কত? 20, এন এর মান কত ভাই? 8, 8 ডিভাইডেড বাই টি এর মান কত ভাই? 10 বছর। এই যে 10 বছর কেন? ওই যে 2030 সাল থেকে 2020 সালে আসছে, 10 বছর, তাহলে টাইম হচ্ছে 10 বছর। এটা দিয়ে বের করলে তাহলে তোমার কি আসবে? টি ল্যামডা এর মান চলে আসবে। সো তুমি যদি ল্যামডা জানো আগের মতোই, প্রথমটার মতোই ল্যামডা জানো, এবার তুমি চাইলেই টি এর মান, মানে হচ্ছে তোমার তোমার তো টি লাগবে না, তোমার এন লাগবে, এন বের করতে পারবা। দেন এন এর সূত্র দিয়ে দিবা, এন ইকুয়াল এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা। এখন কথা বলতে পারো যে ভাই আমি এন নট কি ইউজ করবো? ভাই তুমি এন নট কি ইউজ করবা তার উপর বেস করবে, ডিপেন্ড করবে তুমি এখানে সময় কি ব্যবহার করবা, এটা বলে দিচ্ছি আমি। এখানে তুমি দুইভাবে করতে পারো। কিভাবে, কি দুইভাবে করতে পারি ভাই? যদি তুমি এন নট বুঝো ভাই, এখানে যদি তুমি এন নট একেবারে 2010 সালের মতো বসাও, 2010 সালে এন নট ছিল 20 গ্রাম, তাহলে তুমি টি বসাবা 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত 20 বছর, এটা বসাবা। আর যদি তুমি এই এন নটের ভ্যালুটাই যদি তুমি ইউজ করো 8 গ্রাম,
8 গ্রাম ইউজ করো মানে ভাই 2020 সালের হিসাব করতেছো, তুমি হিসাব করতেছ কি, তুমি তো জানো 2020 সালে 8 গ্রাম ছিল, 2020 সালে যেটা 8 গ্রাম 2030 সালে সেটা কত হবে? তাহলে 2020 সাল মানে কি, তুমি হিসাবই করতেছো 2020 সালের হিসাব করে, তাহলে 2020 সাল তোমার আগের মানে পরমাণু সংখ্যা, সেটা হচ্ছে 8 গ্রাম। তাহলে তোমার টাইম আসবে কি 2020 সাল থেকে 2030 সাল পর্যন্ত 10 বছর। দুইটারই দেখবা সেম অ্যান্সার। এই কথাটা যে বললাম এটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই যেইভাবে আমি বললাম এইভাবে ম্যাথ করো, করার পর তারপর যদি না মিলে তাহলে আমাকে বলো, ঠিক আছে? এটা এভাবে মিলবে, গাইডে কিভাবে কি করছে এত কিছু লাগে না, যেভাবে বললাম করলে মিলে যাবে অ্যান্সার। এরপর আমরা আরেকটা দেখি। এখানে যদি হালকা করে একটু দেখাই, গ্রাফ রিলেটেড একটু দেখা দিই। গ্রাফ রিলেটেডটা, গ্রাফ রিলেটেড কি দেখো, তোমার এখানে একটা পরমাণু এন, উপরে হচ্ছে এন, এন বরাবর, এই বরাবর দিছে টাইম সময়, এই বরাবর সময়, এই বরাবর হচ্ছে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। এবার এখানে বলতেছে যে আমাদের এখানে বলতেছে বি এর যে এন, এন নট আগে যা ছিল সেখান থেকে আস্তে আস্তে ক্ষয় হইতাছে, ক্ষয় হয়ে আস্তে আস্তে কমতাছে। দুই, এ নাম এ এর জন্য একটা গ্রাফ দিছে, বি এর জন্য আরেকটা গ্রাফ দিছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই এন নট, এন নট বাই টু, এন নট বাই ফোর, এগুলা কি বুঝে এটা আগে বোঝা লাগবে। এন নট মানে কি যা আছে, এন নট বাই টু মানে ভাই অর্ধেক, এটা হচ্ছে আমাদের অর্ধেক, এটা বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভাই অর্ধেক, এন নট বাই টু। এটা তো আমরা জানি কন্ডিশন, যে আমাদের আগে যা পরমাণু সংখ্যা ছিল সেটা যদি তার অর্ধেক হয়ে যায়, সেই সময়টাকে, সেই টাইমটাকে আমরা বলবো টি হাফ, ঠিক আছে? এটা। আর এন নট বাই ফোর, এন নট বাই ফোর হচ্ছে আমাদের অন্য আরেকটা সময়, সেই সময়টা কত তোমার, ওর জন্য 75 বছর। মানে বি যে পরমাণুটা আছে সেই বি পরমাণুটা দেখো এন নট বাই ফোর হইতে তোমার 75 বছর টাইম লাগে। এন নটের মান তুমি যাই চিন্তা করো, মানে যদি কিছু বোঝার জন্য চিন্তা করে নাও, ধরো এন নটের মান হচ্ছে 1000, সাপোজ ধরো, মানে এক্সাম্পল হিসেবে আমি বুঝালাম, 1000 ডিভাইডেড বাই 4 সমান 250। তার মানে বি পরমাণুটা তার 4/1 হইতে সময় লাগে 75 বছর। কিন্তু সেখানে এই পরমাণুটাই 4/1 যদি হইতে যায় এই পরমাণুটা, তাহলে তার টাইম লাগবে হচ্ছে 100 বছর। এটাই সেম, এই 4/1 হবে, বাট এ পরমাণুর জন্য সময় লাগবে 100 বছর, আর ওর সময় লাগবে 75 বছর। এই হচ্ছে একটা ডিফারেন্স দিয়ে দিচ্ছে, কার কতটুকু টাইম লাগবে, কতটুকু ক্ষয় হতে কতটুকু সময় লাগবে। এই যে এই ভ্যালুগুলো দিচ্ছে এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা এন এর ভ্যালু। এই যে এন, এন নট বাই ফোর না, এই যে এন নট ডিভাইডেড বাই ফোর, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এন এর ভ্যালু, এন ইকুয়াল এন নট বাই ফোর। ভাই এন ইকুয়াল এন নট বাই ফোর মানে কি, কারণ এখানে আস্তে আস্তে ক্ষয় হওয়ার পরে পরমাণু কতগুলো অবশিষ্ট আছে সেটা দেখাইতেছে। মানে তোমার 75 বছর পরে 250টা পরমাণু অবশিষ্ট আছে এর জন্য, এর জন্য। আবার বি এর জন্য না, এটা এটা তো বি এর জন্য, আমি এর জন্য তো 100 বছর, এটা বি এর জন্য। আবার এর জন্য এন নট বাই ফোর মানে 250টা পরমাণু অবশিষ্ট থাকবে 100 বছর পরে। এরকম আমি তো একটা এক্সাম্পল হিসেবে বললাম এন নটের মানটা 1000 ধরলে। তো ওই গ্রাফটা বুঝতে পারছো, গ্রাফটার মিনিং কি বুঝাইছে, যে কথাটা বললাম ভাই, গ্রাফটার মিনিং বুঝতে পারছো? আরেকবার বলেন ভাই। ভাই এখানে গ্রাফে, গ্রাফের বেস বুঝতে হবে, বেসিক বুঝতে হবে যে একটা গ্রাফ কি বোঝায়, তাহলে গ্রাফটা বোঝাটা তখন ইজিয়ার হবে। এখানে উপরের দিকে একটা নীল গ্রাফ দিছে, এটা হচ্ছে এ গ্রাফ, আর নিচে একটা গ্রাফ দিছে লাল কালার আঁকলাম, এটা হচ্ছে আমাদের বি গ্রাফ। এই দুইটা গ্রাফের মাধ্যমে আমাদের এখানে পাশে লিখে দিছে এন নট, পরে এন নট বাই টু, এন নট বাই ফোর। এন নট মানে প্রথমে এন নট মানে আদি পারমাণবিক সংখ্যা, তখন আমাদের দেখো সময় কত, 0 মানে স্টার্টিং টাইমে। বাট একটা নির্দিষ্ট সময় পরে এন নট বাই টু, এটা হচ্ছে এন এর ভ্যালু ভাই, এন নট বাই টু, এন এর ভ্যালু এন নট বাই টু কি, মানে এন নট বাই টু মানে হচ্ছে আগে আদি পারমাণবিক সংখ্যা যা ছিল পরমাণু সংখ্যা, এখন তার অর্ধেক হয়ে গেছে। কিন্তু সেটার জন্য কতটুকু টাইম লাগছে সেটা তোমাকে বলে নেই, দেখো তারা কোনো গ্রাফিক্স অ্যাড করে দেয়নি। কিন্তু এন নট বাই ফোর এটাও কিন্তু ভাই এন এর ভ্যালু, এন এর ভ্যালু এন নট বাই ফোর, মানে এন নট যা আছে তার 4/1 হয়ে গেছে, 4/1 হয়ে গেছে। এটা কিন্তু যখন তুমি এই ভ্যালুটা, এই মানটা বসাবা, এটা একটা অনুপাত না, তখন কিন্তু তোমার সম্পর্ক হচ্ছে এল লন এন নট ডিভাইডেড বাই এন। এই মানটা যখন তুমি বসাবা তখন কিন্তু কাটাকাটি চলে যাবে ভাই। লন এন নটের মান তুমি যখন কত বসাবা, এন নট বাই ফোর আর এন বাই ফোর, আর নিচে এন,
তখন কিন্তু এটা কাটা চলে যাবে, তখন কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবা 1/4। এভাবে কিন্তু রেজাল্ট পেয়ে যাবা যখন তোমার এইভাবে কম, মানে এন আর এন নটের মধ্যে একটা সম্পর্ক তারা বলে দিবে। এবার টাইমের রেসপেক্টে আসে, এটার সাথে টাইমের ব্যালেন্সটা কি হবে। বি পরমাণুটার গ্রাফ হচ্ছে নিচে লালটা, সেই লালটা দেখো এখানে টাচ করে আইসা n0/4 নিচে নেমে গেছে, যেটা হচ্ছে আমার 75 বছর। তার মানে বি এর জন্য আমার যে 75 বছর টাইম লাগবে n0/4 এই কন্ডিশনটা হইতে, 75 বছর টাইম লাগবে। টি সমান 75 বছর, এটা কার জন্য? বাই টি বি, বি এর জন্য। বাট এই n0/4ই হবে যদি এ হইতে চায়, এ হইতে চায় তাহলে টি এ হবে 100 বছর। কেন ভাই? এখানে দেখো এই লাইনটাই টেনে এর গ্রাফটা টাচ করে নিচে নামছে, যেখানে সময় 100 বছর। কথাটা বুঝতে পারছি এবার? জি ভাইয়া। এটাই এখন হচ্ছে প্রশ্ন বলছে আমাকে গ নম্বরে কি বলছে, বি মৌলটির বন্ধন শক্তি ইলেকট্রিক ভোল্টে নির্ণয় করো। বি মৌলটার বন্ধন শক্তি, বি মৌলটার এটা ভাই বন্ধন শক্তি ভাই, আমি ওইটা ভর টর দিয়ে দিছে, ভর ত্রুটির মাধ্যমে আমার বের করতে হবে। ঠিক আছে, এটা বি এর ভর ঘাটতি ভাই, ভর ঘাটতি দিলে, ভর ঘাটতি মানে ভর ত্রুটি। ঠিক আছে, তাহলে তোমাকে ডেল এম দিয়ে দিছে ভাই, একদম সহজ একটা কোশ্চেন। ডেল এম দিয়ে দিলে বন্ধন শক্তি সমান কি, ডেল এম ইন্টু সি স্কোয়ার, শেষ অঙ্ক, ডান। 103। আচ্ছা ভাইয়া, এমইউ থেকে চেঞ্জ করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, একটু একটু আগে না দেখাইলাম আমি কেজিতে কিভাবে নাই, আমি না লিখে দিলাম, সেটা তো কেজিতে নিতে হবে, স্বাভাবিক বিষয়। তুমি শক্তি চাও কি সে এসআই এককে না? আমি একটা কথা এর আগেও বলছি, সবসময় বলি, ফিজিক্সে তুমি যে অ্যান্সার যদি এসআই এককে চাও, তাহলে তুমি ওই সূত্রে যা অ্যাপ্লাই করবো সব এসআই একক বসাতে হবে, কারণ তুমি অ্যান্সার চাও এসআই একক। তো তুমি যখন ওইটা বসাবা তখন অ্যান্সার পাবা জুলে, অ্যান্সার কিন্তু পাবা জুলে। তারপর জুল থেকে তুমি ইলেকট্রিক ভোল্টে তোমাকে চাইছে, দেড়শোই তোমার ইলেকট্রিক ভোল্টে কনভার্ট করতে হবে, তুমি ডিরেক্ট ইলেকট্রিক ভোল্ট পাবা না, তুমি এটা কেজিতে কনভার্ট করে আগে জুলে অ্যান্সার পাবে, যে জুলে, দেন সেটাকে ওই যে সম্পর্ক 1 ইলেকট্রিক ভোল্ট সমান কি 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। এটা এই জিনিসটাকে তুমি জানি আমরা ইলেকট্রিক ভোল্ট থেকে তুমি যদি কুলম মানে সরি জুল জুল জুলে যাও, তাহলে এই ভ্যালুটা দ্বারা গুণ করতে হবে, আর জুল থেকে ইলেকট্রিক ভোল্টে আসতে গেলে এই ভ্যালুটা দ্বারাই তোমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা তো 1.6 এই ভ্যালুটা দ্বারা তুমি যদি ভাগ করো, তাহলে জুল থেকে তুমি চলে আসবে ইলেকট্রিক ভোল্টে। এবং এই যে মাত্র যে ওয়েটা দেখালাম, এটা হচ্ছে যে কোনো একক কনভার্সনের সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, যে তুমি আগে সম্পর্কটা লিখবা। 1 ইলেকট্রিক ভোল্ট এটা থেকে এটাতে যাচ্ছ, 1 থেকে ডান পাশে যখন যাবা তখন গুণ করবা, আর এটা থেকে উল্টাভাবে যখন আসবা তখন ভাগ করতে হবে। ঠিক আছে, এটা ওকে, বুঝতে পারছি আশা করি। এরপরে 4 নম্বরটা, ক নম্বরটা বুঝতে পারছো? জি ভাই, এটা ইজি ছিল। এরপর গহ নম্বরটা, গ ইজি হয় সাধারণত, এক সূত্রে অ্যাপ্লিকেশন এরকম জিনিসই গতে দেয়, গহতে একটু প্যাচ মারে। উদ্দীপকের অনুসারে এ ও বি মৌলের গড় আয়ু কি হবে, বা কি এক হবে কিনা সেটা গড় আয়ু বের করতে চাইছে ভাই। তুমি গড় আয়ু চাও, যা চাও, তোমার এট দেন জাস্ট ল্যামডাটা বের করতে পারলে তুমি সব বের করতে পারবা। সো এটা ল্যামডাটা, এটা সো হ্যাঁ, ল্যামডা সূত্রটা কি ভাই? ল্যামডা সূত্র যদি দেখে আমি একটু লিখে দিই, লন এন নট ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই কত, টি। একটাই করা দিই, ধরো এর জন্য করাবো, এর জন্য, সো টি এ, এটা এর জন্য করাবো। তাহলে আমাদের লন এন নটের মান কত, একটু আগে দেখাইলাম, এন নটের মান তো যে আমাকে দিয়ে দিছে n0/4, সরি সরি না না, একটু উল্টা লিখে ফেললাম, n ইকুয়াল n0/4। হ্যাঁ হ্যাঁ, এইটাই জিনিস উল্টা লিখলাম। সো এটা আমরা একটু প্রতিপাদন করে নিব, তাহলে আমাদের জন্য ভালো হয়, যে n ইকুয়াল n0/4 না, এটাকে আমরা লিখবো n নট ইকুয়াল 4n, এইভাবে লিখে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। n n নটের জায়গায় আমি 4n বসাবো, তাহলে 4n ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই আমার টি। টি এর মান কত, টি এর মান কত, এর জন্য সময় লাগছে 100 বছর, 100 বছর, এন এন কাটা ভাই, লন 4 ডিভাইডেড বাই 100, ল্যামডা পেয়ে যাবা। আর ভাই তুমি যদি ল্যামডা পাও, তাহলে তুমি তো সব পাবা, ল্যামডা এ, তাহলে তুমি কি টাউ এ সমান কি 1 ডিভাইডেড বাই ল্যামডা এ। এই সিমিলার, এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে তুমি ওইটাও বের করবা, যেখানে তোমার টাইমটা হবে বি এর জন্য কত, টিবি হবে তোমার 75 বছর। তুমি যখন টিবি করবা তখন বিটা 75 বছর, যেটা আমি অলরেডি বুঝাই দিছি, দ্যাটস ইট। সেখানেও ল্যামডা বের করবা, দেন টাউ বের করবা। ঠিক আছে ভাইয়া, বুঝছি। আরেকটা Okay, জান, হ্যাঁ, okay. কম্পিউটারে অনেকগুলো ম্যাথ দিছি ভাইয়া, ওইগুলো একটু সলভ করে দেন। ভর ত্রুটির আমি তো মনে হয় আর অ্যাড করি নাই, আমি সেই দুইটাই অ্যাড করলাম।
না ভাইয়া, আমি বেশিরভাগই ভর ত্রুটির ম্যাথ দিছি। দিছো দিছো আমি দুইটা হচ্ছে তিনটেই আমি জাস্ট হচ্ছে একটা গ্রাফেরই করাতে চাচ্ছিলাম, মানে গ্রাফের জন্য এটা অ্যাড করলাম আর ওইটা একটা অ্যাড করলাম, আর এখানে দেখলাম ভর্তুটির জন্য আমি অ্যাড করি নাই। আচ্ছা এমসিকিউ করাই, তুমি করো, দেন হচ্ছে আমি করা দিব না। এই পিডিএফ অ্যাড করি নাই, আবার অ্যাড করতে হবে এটাই। আচ্ছা একটু অ্যাড করে করা যাবে ভাইয়া। আচ্ছা তুমি করো, আগে করো, ভর্তুটিটা করলে আমাকে কোয়েশ্চেন করো হোয়াটসঅ্যাপে, তাইলে হবে, আমি করে দিব না। ভর্তুটি ম্যাথ পারবা ভাই, ইজি, জাস্ট যেখানে আটকে যাও আমাকে বললো, আমি করা দিব, ঠিক আছে ওকে। তো হ্যাঁ তাও দুটো আমার দেখা যাবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, এমসিকিউটা শেষ করি আগে, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে তো, তো এই জন্য আগে এমসিকিউটা শেষ করে আমি ক্লাসটা শেষ করি, দেন বাকিগুলো দেখা দিব না পরে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইসে একটা একটা করে এমসিকিউ দেখি। বেশি থেকে কম ভেদন ক্ষমতা ক্রমে তিনটি তেজস্ক্রিয় রশ্মি হলো। ভাই আমরা জানি যে আলফা বিটা গামা এর মধ্যে ভেদন যোগ্যতা সবচেয়ে বেশি হচ্ছে গামা, তারপর বিটার আলফা এর ভেদন যোগ্যতা সবচেয়ে কম। এটা আমাদের একটা থিওরিটিক্যাল এমসিকিউ, করলেই পাবো গহ নাম্বার। 2 নম্বরে, কোন তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ু ও গড় আয়ু অনুপাত কত? কোন তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ু আর গড়ের অনুপাত, ভাই এটা তো অলরেডি আমরা জানি 0.693, দেখে আসছি না? হ্যাঁ তাই এটা হচ্ছে আমাদের ডি নাম্বার, 0.693। এর পরবর্তীতে আছে কোনটা আমাদের, নিম্নের কোনটি একই রশ্মি প্রদর্শন করে? এটা বলতে পারবা কোনটা, নিম্নের কোনটি একই রশ্মি প্রদর্শন করে? এক্স রে আর আলফা রে। না 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 ভাই, কেন তুমি এটা পড়ো নাই ভাই কেমিস্ট্রিতে? এক্স রে আর গামা রে একই কথা। তুমি যে আমরা যে গামা রেটা বলে এক্স রে করার সময় তোমাকে একটা রশ্মি ফেলে, যদি এটা আমরা খালি চোখে দেখি না, বাট গামা রে খালি চোখে দেখা যায় না, কারণ এটা ভিজিবল লাইটের রেঞ্জে নাই, দ্যাটস ওয়াই দেখা যায় না। বাট যে রেটা ব্যবহার করে এক্স রে এর মধ্যে, সেটাকে গামা রে বলে, ঠিক আছে, এই জন্য ওকে। তারপর 4 নম্বরটা কি বলছে, যে আমাদের নিচের কোনটি ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য নয়? কোনটা 4 নম্বর? নিচের কোনটি ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য নয়? ক্যাথোড রশ্মি পুরো পদার্থকে ভেদ করে চলে যেতে পারে না, হয় নাই। এটি ধনাত্মক আধান বিশিষ্ট, হ্যাঁ ক্যাথোড রশ্মি ভাই ধনাত্মক আধান বিশিষ্ট, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ক্যাথোড রশ্মি হচ্ছে কিন্তু আমাদের, ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এখানে বলতে কোনটি বৈশিষ্ট্য নয় মানে হবে না। সরি সরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আমি উল্টাই তো বলতেছি, যে হচ্ছে ক্যাথোড রশ্মি পুরো, একটু পরে নেই প্রশ্নটা প্রথম। নিচের কোনটি ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য না, হ্যাঁ না ঠিকই আছে, আমি বলছি জাস্ট কথাটা ওইটা বলে ফেলছি। ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য যেগুলো, সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি পুরো পদার্থকে ভেদ করে চলে যেতে পারে, এটা পাবা তুমি এসব পড়তে গেলেই দেখবা ক্যাথোড রশ্মি এটা ভেদ করে চলে যেতে পারে। তারপরে বি নাম্বার, এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট না, ক্যাথোড রশ্মিটা হয় ঋণাত্মক, -V, ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়, ঠিক আছে, এটা তার বৈশিষ্ট্য না। ক্যাথোডটা ঋণাত্মক হয়, এই রশ্মি সরল পথে গমন করে, হ্যাঁ এটা সোজা পথে গমন করে। ক্যাথোড রশ্মি আয়নিত করার ক্ষমতা আছে, হ্যাঁ এটার আয়নিত করার ক্ষমতা আছে। প্রত্যেকটা জিনিস ভাই তুমি থিওরিটিক্যালি পাবা, বইটা পড়লে ভালো মতো বুঝতে পারবা, এখানে তো বলেই দিলাম। এই তিনটা হচ্ছে তার বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য এগুলা। আর বি নাম্বারটা বৈশিষ্ট্য না, সো এই বি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার, কারণ এটা হচ্ছে আমাদের ঋণাত্মক আধান হবে, নট ধনাত্মক, বুঝতে পারছি এটা। এরপরে যদি আমরা 5 নম্বরটা দেখি, ম্যাথে আসি। 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে এত 48 দিন পরে ওই মৌলের মাত্র এত কেজি পাওয়া যায়, মৌলটির অর্ধায়ু কত? বলতে পারবা এটা? দেখি এটা কিন্তু আমি একটা, যে এটা দেখাইছিলাম সে অনুযায়ী এটা পারা উচিত, দেখি পারো কিনা। আমি বলছিলাম যে প্রত্যেকবার অর্ধেক হইতে তার সেম টাইম লাগবে, এই কনসেপ্টটা দিয়ে এটা করে ফেলা যায়, প্রত্যেকবার অর্ধেক হইতে তার সেম টাইম লাগে। বলো, 1 কেজি ছিল, এটা থেকে অর্ধেক হইলে কত হবে ভাই? 0.5 কেজি। এটা থেকে আবার অর্ধেক করো, 0.25 কেজি। তা অর্ধেক মানে কি, ওই যে একবার এই যে অর্ধেক হইলো, সে অর্ধেকের জন্য তার কতটুকু টাইম লাগলো, কতটুকু টাইম লাগবে ভাইয়া? কি হলো, বুঝতেছো না এটা? হ্যাঁ এই যে 48 দিন ভাই, 48 দিনে তোমার এই যে দুইবার ভাগ হয়, দেখো 1 কেজি থেকে প্রথমে 0.5, তারপর আবার 0.25, মানে দুইবার ভাগ হয়েছে। আমরা জানি প্রত্যেকবার অর্ধেক হইতে তার সেম টাইম লাগে, টোটাল যেহেতু 48 দিন লাগছে, তাহলে প্রত্যেকটা ভাগে তার 24 দিন করে লাগবে না? এটাতে হ্যাঁ 24, 24 এই যে মনে পড়ছে তাই না? আচ্ছা 24 দিন করে দুইবারই তার কি 24 দিন লাগবে। তার ফলে অর্ধেকটা হচ্ছে আমার একবার অর্ধেক হইতে তার যে টাইম লাগবে সেটা হচ্ছে 24 দিন। কথা বুঝতে পারছি? জি ভাই। ওকে, এই জিনিসটা এরপরে এই জিনিসটাই তোমাকে যদি বলতো মনে করো 25টা, এটা আমি আরেকটা যদি এমসিকিউ বলি, যে 0.25টা তোমাকে আবার বললো এটা হচ্ছে হইলো 0.125,
এত কেজি হইল। এই টোটাল সময় লাগছে 48 দিন। তাহলে অর্ধায়ু কত? তাহলে তুমি কত দ্বারা ভাগ করবা ভাই? অবভিয়াসলি 3 দ্বারা। বা এখানে 3 দুইটা দ্বারা। অর্ধায়ু আসছে, এই জন্য 2 দ্বারা ভাগ করছিলা। এর ফলে 48টা 24 হয়ে গেছে। আর এবার 3 বার হয়েছে, 3 বার অর্ধেক জি। হয়েছে, তার মানে 3 দ্বারা ভাগ করলে 16 হবে। তখন অ্যান্সার 16 আসতো। ঠিক আছে, এটাই। এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। ওকে, তারপরে এটা হচ্ছে আমাদের 5 গেল, তারপর 6 নাম্বারটা কি বলছে? ধরা যাক এত প্রবাসী তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর, কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থায় এততে হ্রাস পাবে। এটা কিছু বুঝতে পারছো কিনা? কোশ্চেনটা বলো তো কিছু। 7 নম্বরে যে বলছে ধরা যাক কোবাল্ট 60 তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর। আচ্ছা, কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার এততে হ্রাস পাবে? আচ্ছা, তেজস্ক্রিয়তা কমবে আস্তে আস্তে। আমরা জানি তেজস্ক্রিয়তা কমে কি, স্লোলি ধীরে ধীরে কমে যায় জিনিসটা। স্লোলি ধীরে ধীরে যদি কমে যায় তাহলে আমাদের কত বছর লাগবে? এই জিনিসটা 5 বছরে প্রত্যেকবার অর্ধেক হয়ে যায়, তাই না? তাহলে 1/32 হতে কত টাইম লাগে? এই অর্ধেক হবে, অর্ধের কনসেপ্ট। তাহলে দেখো আমার 1/32 বানাই। প্রথমে ছিল 1, এখান থেকে অর্ধেক করো, হাফ। এই একটা অর্ধেক গেল। ওকে, সেকেন্ড অর্ধেকতে এটা কত হয়ে যাবে? 1/4। থার্ড অর্ধেকতে কত হয়ে যাবে ভাই? 1/8। ফোর্থ অর্ধেকতে কত হবে? 1/16। সিক্সথ অর্ধেকতে কত হবে? 1/32। পাইছি? কয়টা অধ্যায় গেল? 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5। 5টা অধ্যায়ের পরে কি সে 1/32 হয়ে যাবে না? এই 5টা প্রত্যেকবার কত বছর লাগতেছে? প্রত্যেকটা অধ্যায়তে 5 বছর। তাহলে এই 5টা অধ্যায়তে তার 25 বছর। তাহলে এটা সি নাম্বারটা। ঠিক আছে, অনেক কঠিন লাগতেছিল তাই না, কিন্তু ইজি ছিল। এরপরে হচ্ছে 8 নাম্বারটা, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি এত হলে এর দ্বিতীয় কক্ষের শক্তি কত? সূত্র সূত্র দিলেই হয়ে যাবে এটা আমাদের অঙ্কটা। একটু মনে আছে সূত্রটা আমাদের কি ছিল ভাই? ই এন সমান কি ই নট ডিভাইডেড বাই এন স্কোয়ার না? লিখে দেখাইছিলাম। সো আমার হচ্ছে হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষপথের শক্তিটা হলে দ্বিতীয় কক্ষের শক্তি কি হবে, মানে ই2। এবার এটা অনুযায়ী ই2 বের করলে কি হবে? ই2 সমান ই নট এর মান কত? -13.6 ডিভাইডেড বাই কত? এন স্কোয়ার মানে 2 স্কোয়ার। হ্যাঁ, 2 স্কোয়ার মানে 4 দ্বারা ভাগ করো ভাই। 4 দ্বারা ভাগ করলে কত? 3 4 12, মানে মানে 3 পয়েন্ট সামথিং। 3 পয়েন্ট সামথিং কোনটা আছে রেজাল্ট? এই যে এটা বি নাম্বারটা। ঠিক আছে, -3 পয়েন্ট সামথিং আসবে। তো এটা হচ্ছে বি নাম্বার, অ্যান্সার বি নাম্বার। ক্যালকুলেট করলে পারফেক্ট রেজাল্ট পাবো আর কি। ঠিক আছে, এই ছিল তো আমাদের আজকে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আর দুইটা দেখি, ভর ত্রুটি আর ই নিয়ে দুইটা সৃজনশীল দেখি আরো। ভাই আপনার কথা আরেকটু জোরে বলতে হবে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের কি বলছে? গ নম্বরে বলছে হচ্ছে ইউরেনিয়ামের ভর ত্রুটি নির্ণয় করো। তো এখানে ইউরেনিয়ামের আমাদের আয়রন দিছে, ইউরেনিয়াম দিছে, দুইটা জিনিস দিছে। ওকে, এবার হচ্ছে এদের ভর ত্রুটি বের করার ক্ষেত্রে আমাদের কি বলছে? স্থির অবস্থায় প্রোটনের ভর এটা এগুলো আমরা দিয়ে দিয়েছে নর্মাল, যেগুলো আমাদের মুখস্থ থাকাও ভালো। ঠিক আছে, প্রোটনের ভর এগুলো মুখস্থ রাখবা 1.00728। ঠিক আছে, প্রত্যেকটারই সেম অ্যাপ্রক্সিমেটলি। আর এএমইউ থেকে কেজিতে কনভার্ট করে এগুলো মনে রাখবা। ঠিক আছে, এগুলো এককগুলো জেনারেলি দিয়ে দেয়, বাট মনে রাখলে ভালো। ওকে, ইউরেনিয়ামের ভর ত্রুটি আমাদের কি? ভর ত্রুটি মানে কি? ডেল এম সমান, আমরা জানি ডেল এম সমান, প্রথমে আগে নিউক্লিয়াসের ভরটা মানে আলাদা আলাদাভাবে ভর বের করবা। আলাদা আলাদা ভরের সূত্রটা কি ছিল? জেড এম পি প্লাস তোমার এন এম পি, এন এম এম মাইনাস এম অফ নিউক্লিয়াস। বুঝতে পারছি? তাহলে এখানে জেড এর মান কত ভাই? জেড এর মান, জেড এর হচ্ছে পারমাণবিক ভর, মানে জেড মানে কি তোমার, এটা কার জন্য বের করতেছি আমি? ইউরেনিয়ামের জন্য। ইউরেনিয়াম, তো ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কত? 92, 92। তো 92 ইন্টু অ্যাম্পিয়ার মান তো বসাতে পারবা। প্রোটনের ভর, এই যে ভর এএমইউতে দিয়ে দিছে, এটাকে আমরা কেজিতে কনভার্ট করে নিব, দেন আমরা বসাতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা বসাবো। ঠিক তেমনি এন এর ভ্যালুটা কত ভাই? এন কত আসবে? আমরা জানি এন ইকুয়াল হচ্ছে এ মাইনাস, মানে ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা হচ্ছে আমার 235, 235 মাইনাস হচ্ছে আমাদের 92। তাহলে তুমি এন এর মান পাবা। সো এখানে এন এর ভ্যালুটা ইউজ করবা। আর হচ্ছে এম এন এর মান তো তারা দিয়ে দিচ্ছে তোমাকে ভর এটা। আর এম অফ নিউক্লিয়াসের দেখো তোমার হচ্ছে এর সমতুল্য শক্তি। আচ্ছা এটা না,
এটা তোমাকে এই যে নিউক্লিয়াসের ভর, এই যে নিউক্লিয়াসের ভর, এটা এই যে নিউক্লিয়াসের ভর, পাইছো সব কিছু? এই জিনিসটা বসায় দিলি তোমার অঙ্কটা। দেখি আমি ম্যাথে দেখা দিই। এই যে এখানে দেখো, ভর ত্রুটি সমান ওই যে সূত্রটা লিখছি, তারা সূত্রটা লেখে নেই, একবারে তারা মান বসায় দিচ্ছে। ঠিক আছে, একবারে মান বসায় দিচ্ছে। এবং ভরটাকে তারা এএমইউটি রাখছে। ওই যে বললাম কেজিতে, কেজিতে আর চাইলে যেহেতু তোমার ভরই চাইছে, সো আমার কেজিতে কনভার্ট করবো না, আমরা এএমইউতে ভর হিসাব করলে এএমইউটি পাবো। ওই যে বললাম তুমি যে একক হিসাব করবা সেটাই পাবা। সো তুমি এখানে ভর একক যা বসাবা অ্যান্সার তাই পাবা। তো এএমইউতে বসে এএমইউতে অ্যান্সার পেয়ে গেছে। একদম ইজি, এটা গ নাম্বারটা বুঝতে পারছি। গ বুঝছি ফার্স্ট। হ্যাঁ ভাইয়া। ওকে, গহ নাম্বার। গহ নাম্বার কি বলছে যে আমাদের উদ্দীপকে বর্ণিত দুটি মৌলের কোনটি থেকে একটি নিউক্লিয়ান বের করা সহজ হবে। এটা একটা আমাদের ডিসিশন মূলক কোয়েশ্চেন দিছে, যে তুমি একটা ডিসিশন না যে কোনটা কি হবে। তো এটা আমাদের টেস্ট করতে হবে ম্যাথমেটিক্যালি, যে কোনটা থেকে একটা নিউক্লিয়ান বের করা সহজ হবে। এখন কথা হচ্ছে কোনটা থেকে নিউক্লিয়ান বের করা সহজ হবে মানেটা কি বুঝাইলো, বা আমাদের কনসেপ্টটা কি সেটা একটু বলি, তারপর তুমি নিজেই বের করতে পারবা। ভাই এখানেও ভর ত্রুটি আর বন্ধন শক্তি নিয়ে কাজ, এই দুইটা নিয়ে। তোমার আয়রনের মনে করো হচ্ছে ইলেকট্রন মানে প্রোটন এগুলো আছে, একত্রে আছে, ঠিক আছে, এগুলো আছে ইলেকট্রন প্রোটন। এখন এই জিনিসটাকে তুমি আলাদা করতে গেলে সাপোজ তোমার বন্ধন শক্তি বের করবা। বন্ধন শক্তি কিভাবে বের করবো ভাই, তার একটা ভর ত্রুটি আছে। ওর যে এইটার জন্য আয়রনের জন্য আমি একটা ভর ত্রুটি পাবো। সেই ভর ত্রুটির জন্য আমি একটা বন্ধন শক্তিও পাবো, এনার্জি পাবো। ওর যে এনার্জি বা বন্ধন শক্তি, সেই এনার্জির সমপরিমাণ আমি যদি ওর কাছ থেকে একটা নিউক্লিয়ার বের করতে চাই, ও মনে করো 500 ইকুয়াল, মনে করো হচ্ছে 500 জুল, সাপোজ 500 জুল শক্তি দিয়া এই প্রোটন আর নিউট্রনগুলোকে একত্রে রেখে দিছে, শক্ত করে ধরে রাখছে। আমি যদি একটা বের করতে চাই, তাহলে আমার বন্ধন শক্তি সমপরিমাণ শক্তি অ্যাপ্লাই করা লাগবে। জিনিসটা সিম্পল একটা জিনিস, যে মনে করো আমি মনে করো একটা জিনিস, আমার হাতে একটা বস্তু, একটা গ্লাস আমি 500 জুল শক্তি দিয়ে ধরে রাখছি। তুমি যদি আমার কাছ থেকে গ্লাসটা নিতে চাও, তাহলে তুমি যদি 500 জুল শক্তি বা তার বেশি অ্যাপ্লাই করতে পারো তাইলে নিতে পারবা, বাট তার কম অ্যাপ্লাই করলে কিন্তু নিতে পারবা না। বিষয়টা একদম একদম সিম্পল এরকম। তাহলে তুমি আয়রনের জন্য বন্ধন শক্তি বের করবা, ই অফ আয়রন বের করবা। তারপর হচ্ছে আবার ইসের জন্য বন্ধন শক্তি বের করবা, ইউরেনিয়ামের জন্য সিমিলার ওয়েতে। ইউরেনিয়ামের বন্ধন শক্তি ই অফ ইউরেনিয়াম, মনে করো ইউরেনিয়ামের বন্ধন শক্তি বের করে তুমি সাপোজ পাইলা 600 জুল ধরলাম। তাহলে তোমার কোনটা থেকে বের করা সহজ হবে একটা ইলেকট্রন, বলো তো মোনালিসা, কোনটা থেকে একটা ইলেকট্রন তোমার বের করা সহজ? ভাইয়া যেটা বন্ধন শক্তি কম। হ্যাঁ গুড, এই তো হয়ে গেছে। এই তো ডিসিশন এটাই, এটা দিয়ে তুমি করে দিতে পারবা। জাস্ট প্রথমে ভর ত্রুটি বের করবা, তারপর বন্ধন শক্তি। দেখো এখানে গ হতে পাই ইউরেনিয়ামের ভর ত্রুটি যেহেতু পেয়ে গেছে, তো ওইটাতে আমি আর কষ্ট করে আর বের করবো না। তো ওই ভর ত্রুটিটা ব্যবহার করে আমি মানে হচ্ছে বন্ধন শক্তি বের করবো। তো এখানে তারা বের করে নেই, তারা পরে করবে হয়তো। তাহলে এফ এর ভর ত্রুটি, এফ এর জন্য আবার সেম ভর ত্রুটি বের করবো সিমিলার ওয়েতে, যেভাবে ইউরেনিয়াম বের করছি এক্স্যাক্টলি সেম ওয়েতে আয়রনের জন্য বের করবো। দেন ইউরেনিয়ামের বন্ধন শক্তি ওই যে সূত্রটা ব্যয়, ই সমান কি, ই অফ ইউরেনিয়াম সমান ডেল এম ইউ। ডেল এম ইউ মানে ভর ত্রুটি অফ ইউরেনিয়াম ইন্টু ই, মানে তোমার ই আমাদের হচ্ছে কি সি। আচ্ছা ই সমান কি, এটা তো এম সি স্কোয়ার। এটা কি দিল আমাদের বন্ধন শক্তি। আচ্ছা এখানে দেখো একটা কথা তোমাকে, তুমি চাইলে এখানে ভাইয়া আমাদের যেটা দিছে 1m এর সমতুল্য শক্তি, এই যেটা দিছে, এই জন্য ডিরেক্টলি তারা এটা গুণ দিছে। তোমার যে এটা দিতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি এটাকে নর্মালি কেজিতে কনভার্ট করে, ওই যে শক্তির মানে এই যে এএমইউটা আছে, বুঝছো ভাইয়া, এই এএমইউটা আছে, এটাকে তুমি যদি চাও যে কেজিতে কনভার্ট করবা, কেজিতে কনভার্ট করে দেন ই সমান ডেল এম ইন্টু সি স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করতে পারো, সেম অ্যান্সার আসবে, বলে দিচ্ছি এটা। এখন তারা কি করছে, এইটাকে কেজিতে কনভার্ট না করে এএমইউ 1 এএমইউ মানে এটা একটা অল্প পরিমাণ ভর, এই ভরের জন্য সে কতটুকু শক্তি পায়, 931 মেগা ইলেকট্রিক ভোল্ট শক্তি পায়। তাহলে ভাই 1 এএমইউর জন্য যদি এত শক্তি পায়, তোমার ভর ত্রুটি হচ্ছে এত এএমইউ, তাহলে এটার জন্য কি পাবো, ঐকিক নিয়ম অনুযায়ী গুণ হয়ে যায় না? দ্যাটস ওয়াই দেখো তারা ডিরেক্টলি গুণ দিয়ে বের করে দিছে। ওই এএমইউতে রাখছে, তারা কেজিতে কনভার্ট করে নাই, কষ্ট করা লাগে নাই, যেহেতু তারা অ্যান্সারটা দিয়ে দিছে এই জন্য। বাট সবসময় যে করতে পারবে এমন না, এখানে দিয়ে দিছে দেখা এটা তাড়াতাড়ি হয়ে যায়। বাট যদি না দিয়ে দিতে তাহলে কিন্তু তোমার এই সূত্রেই যাওয়া লাগতো। কথাটা ভাইয়া ওইখানে ওই ডেল তো মানে কি, এই যে ভর ত্রুটি। ডেল এম, হ্যাঁ ডেল এম মানেই তো ভর ত্রুটি, ডেল এম মানেই ভর ত্রুটি। ঠিক আছে, ভর ত্রুটি ইন্টু তোমার ওই যে আমাদের ই সমান এম সি স্কোয়ার সেই সূত্র। কিন্তু এখানে কেন কিভাবে করতে পারলো, ওই যে 1 এএমইউ এর জন্য তারা কথাটা বলছে যে 1 এএমইউতে মনে করো আমি সাপোজ এক্সাম্পল আমি তোমাকে বলে দিলাম যে আমি 100 মেগা ইলেকট্রিক ভোল্ট শক্তি পাই, 100 মেগা ইলেকট্রিক ভোল্ট শক্তি আমি পাই 1 এএমইউতে। তাহলে আমি
ওই যে 0.56 বা যেটাই বলি বা 5 এমইউ বললাম, 5 এমইউতে আমি কত পাবো? 5 গুণ 100, তাই না? সিম্পল না? এই জিনিসটাই তারা ঐকিক নিয়ম করে দিছে। হ্যাঁ এটাই। কিন্তু না দিলে কিন্তু ভাইয়া তোমার ওই ইকুয়াল এমসি স্কয়ার ওইটা দিয়ে যেতে হইতো, যেটা আমরা বন্ধন শক্তির সূত্র পড়ছি। কিন্তু তারা এটাতে যায় নাই, কারণ তাদের এমন ডাটা দিছে যেটা দিয়ে আরো সহজেই হয়ে যায়। দ্যাটস ওয়াই। ওকে, সো ইউ এর জন্য সেম। ইউ এর ক্ষেত্রে নিউক্লিয়ার প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়ার প্রতি বন্ধন শক্তিটা বের করবো। ওই যে বললাম তোমার প্রত্যেকটা নিউক্লিয়ারের জন্য তুমি তো একটা সরাইতে চাও, তাই সিম্পল ভাই, এটা কোনো কঠিন জিনিস না। তুমি হচ্ছে কি, যার টোটাল শক্তি বন্ধন শক্তি বেশি তার নিউক্লিয়ার প্রতি বন্ধন শক্তি আমাদের সাধারণত বেশি হবে, বাট এক্স্যাক্টলি না। আমরা হচ্ছে বন্ধন শক্তি বের করছি, বাট আমাদের প্রত্যেকটা নিউক্লিয়ারের জন্য বন্ধন শক্তি বের করতে হবে। তো প্রত্যেকটা নিউক্লিয়ার কি আমাদের হচ্ছে, মনে করো ইউরেনিয়ামের বন্ধন শক্তি হচ্ছে 600 বললাম, 600, তাহলে ওর মধ্যে পরমাণু আছে কয়টা ভাই? 235টা, মানে তার ভর, যেটা বলি ভর, এটা ভর। এই ভর দ্বারা ভাগ করলে তুমি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি পাবা। সূত্রটা লিখে দেখাইছিলাম, সেই অনুযায়ী বের করলে এটা পাইলা। আয়রনের জন্য তুমি সেম ভাবে বের করলে এটা পাবা। যেহেতু কার বন্ধন শক্তি বেশি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বেশি হচ্ছে আয়রনের, ইউরেনিয়ামের কম। তার মানে ইউরেনিয়ামটা তোমার মানে একটা পরমাণু সরাইতে আলাদা করতে বেশি সহজ। এই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বলতে বোঝায়, যদি আমি বুঝাই, 7.55 মেগা ইলেকট্রিক ভোল্ট শক্তি তোমার লাগবে একটা প্রোটন বা নিউট্রনকে ওইখান থেকে সরায় আনতে। এটাই হচ্ছে তোমার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মিনিট। আশা করি বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেন? না ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, তারপরে আমরা চলে যাই। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকে সৃজনশীলের। এখানে বলছে আমাদের একটি হাইড্রোজেন পরমাণুর এত শক্তি অবস্থা থেকে এত শক্তি অবস্থায় আসে, -1.5 থেকে -3.4-এ আসছে। ওকে, দেন আমাদের কিছু কনস্ট্যান্ট মান, প্লাঙ্কের ধ্রুবক, ওয়ান ইলেকট্রিক ভোল্টের সম্পর্ক, বিভিন্ন মান বইলা দিছে। এগুলো কখনো বলে কখনো বলে না, ইচ্ছা। সো এই জন্য ধ্রুবক মানগুলো মুখস্থ রাখা ভালো। জেনারেলি বলে দেয় ম্যাক্সিমাম টাইম, বাট মাঝে মধ্যে নাও বলে দেয়, এটাও মাথা রেখো। এই যে প্লাঙ্কের ধ্রুবক বলছে, ইলেকট্রিক ভোল্ট আর শক্তির সম্পর্ক কপাল ভালো, এটা বলে দিচ্ছে, এটা কখনো বলে না, এটা আমাদের নিজেদের কাজ, বাট এটাও বলে দিচ্ছে এখানে। ওকে, ভূমি অবস্থার এত শক্তি এত হলে ইলেকট্রনের প্রথম, ভাই ভূমি অবস্থার শক্তি মানে ওই যে ভাইয়া তোমার E1, 1 নাম্বার শক্তি স্তরের যে শক্তি, এটা কি বলা হয়? ভূমি অবস্থার শক্তি। কথাটা মনে রাখবা, মনে থাকবে। 1 নম্বর কক্ষপথের যে শক্তি -13 ইলেকট্রিক ভোল্ট, এইটাই হচ্ছে আমার ভূমি অবস্থার শক্তি বলে। তো এটাই বলছে, এটা শক্তি এত হলে ইলেকট্রনের প্রথম কোন শক্তি স্তরে ছিল ইলেকট্রনটা। হ্যাঁ, প্রথমে কি একটা ইলেকট্রন পরমাণু এত শক্তি অবস্থা হতে এত শক্তি অবস্থা আসে, প্রথমে তার শক্তি কত ছিল ভাই? এটাকে আমরা EN ধরি, সমস্যা আছে না? EN ধরবো। আর E1 এর মান আমাকে দিয়ে দিছে, সো আমি তো সূত্র জানি, EN সমান কি E1/N²। সো তুমি EN জানো, E1ও জানো, N এর মান জানতে পারবা না ভাই? অবভিয়াসলি N এর মান জানতে পারবা। এত শক্তি অবস্থা থেকে এত শক্তি অবস্থায় নিতে, তাহলে এখানে আমরা দেখো ভূমি অবস্থা, এটা শক্তিটা E1, ইলেকট্রন প্রথম অবস্থানের স্তরের শক্তি এটা। তাহলে আমাদের কি, আমরা জানি এই যে যেটা সূত্র লিখলাম, দেখো এই সূত্রটাই লিখে দিছে, শেষ। কতটা N এর মান বের করে ফেলছি, একদম ইজি। পারবো? জি ভাইয়া। কথাটা তো বুঝছো তাই না? হ্যাঁ। ওকে, এবার 4 নম্বরটা, নিঃসরিত বিকিরণটি দৃশ্যমান হবে কি? নিঃসরিত বিকিরণটি দৃশ্যমান হবে কি বলতে, যে এখানে আমাদের নিঃসরিত বিকিরণ কি করছে কি একটু দেখি তো। দৃশ্যমান হইতে গেলে আমাদের কি, ওই যে 370 থেকে 380 থেকে 780, 380 থেকে 780 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে যদি আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ল্যামডা এর মানটা থাকে, তাহলে আমরা কি সেটা দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট, এটা আমরা জানি। সো এটাই আমরা দেখবো, তার তরঙ্গ দৈর্ঘ্য বের করে এটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা। কেমিস্ট্রির কাজ ভাই, কেমিস্ট্রিতে এগুলো আমরা পড়ে আসছি, সেই কেমিস্ট্রির কাজ, কিছুই না। এটা আসলে করানো না করেন একই কথা, কেমিস্ট্রি এগুলো। তো আমি যদি হালকা করে দেখাই দিই যে এত 1 ইলেকট্রিক ভোল্টের এটা এমন আছে। তো এই জিনিসটাকে আমি কি করব, নিঃসরিত ইলেকট্রনের জন্য E1 - E2, ওই যে আমরা HF পড়ছি না, HF সমান, তুমি পড়ছিলা কি ভাই? E1 - E2, আমি দেখে ওই সূত্রটা লেখা ছিল না, যেগুলো আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছিলাম। তা E1 আর E2 তো তোমাকে দিয়ে দিছে। E1 এর মান একটা দিছে হচ্ছে যে -1.5, আর একটা দিছে -3.4, এটা দিছে। এখন কথা হচ্ছে আমার তো F কম্পাঙ্ক লাগবে না, আমার লাগবে তরঙ্গ দৈর্ঘ্য,
তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র আমি বানাতে পারি না? অবভিয়াসলি বানাতে পারি। আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা কি বলো তো ভাইয়া? এফ ইকুয়াল কি সি বাই ল্যামডা, না মনে আছে? তাহলে আমার এই সূত্রটা আমি কি পাবো? এইচ ইন্টু এফ এর মান হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা, দ্যাটস ইট, E1 মাইনাস E2। ঠিক আছে, এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করবা, সাইড চেঞ্জ করে ল্যামডার মানটা বের করবা, একদম সহজ কাজ। বাট এইখানে কথাটা মনে রাখবা, অবভিয়াসলি তোমাকে E1 আর E2 কে জুলে নিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে ভাই কেন জুলে নিব? তুমি ল্যামডা হচ্ছে একটা দৈর্ঘ্য, এটার একক তুমি মিটারে চাও, মিটারে চাও তো মিটার তো একটা এসআই একক। সো তোমাকে অবভিয়াসলি শক্তিকে এসআই এককে নিতে হবে, তাহলে তুমি ল্যামডার মানটা এসআই এককে পাবা। দেন ল্যামডার মানটাকে তুমি এসআই একক থেকে ন্যানোমিটারে কনভার্ট করে নিতে পারো, অথবা ন্যানোমিটার কনভার্ট ছাড়াও তুমি চাইলে তুলনা করতে পারো। এটা হচ্ছে কথা। আরেকটা কথা, এই জায়গায় দেখো তারা যে তুলনাটা করছে 400 থেকে, যেটা মানে এটা আমাদের পাইছে না 6.5, এটাকে যদি আমি ন্যানোমিটারে তারা কনভার্ট করে নেই, বাট আমি করে দিই 6.5 ন্যানোমিটার, না 6.5 ইন্টু 10⁻⁻7, এটাকে যদি আমি ন্যানোমিটার কনভার্ট করতে চাই, এটার সাথে আমি 10⁹ গুণ করব। ঠিক আছে, তাহলে আমার আসবে কি 6.5, এটা কাটা গেলে আমাদের 10⁻² থেকে যাবে, মানে 100 গুণ হবে, 100 গুণ হলে আমাদের কত হবে? 650 ন্যানোমিটার। এটা হচ্ছে 650 ন্যানোমিটার। ভাই এটা রেঞ্জে আছে? হ্যাঁ আছে, আমাদের 380 থেকে 780 যে রেঞ্জের কথা বলছি সেই রেঞ্জের মধ্যে আমাদের আছে, কারণ রেজাল্ট হচ্ছে 650 ন্যানোমিটার। তার মানে এটা আমাদের বিকিরিত যে নিঃসরিত বিকিরণটা আমাদের দৃশ্যমান হবে, কারণ দৃশ্যমান আলোর রেঞ্জে এটা আছে। কথা বুঝতে পারছি? আর এখানে তারা এটা 10⁻⁻7 ওই রেঞ্জই রাখছে। তারপর দেখো তারা এইভাবে কম্পেয়ার করছে, এখানে ল্যামডাটা এই রেঞ্জের মধ্যে কেন দেখাইলো? অনেক জায়গাতে অনেক বইতে দৃশ্যমান আলোর রেঞ্জটা দেখবা এইভাবে লেখে 400 থেকে 800 ন্যানোমিটার, দেখছো কিনা অনেক জায়গাতে বা অনেক সময় এমসিকিউতে। বাট যে মেইন ভ্যালুটা সেটা হচ্ছে 380 থেকে 780, বাট এটাকে আর একটু ইজি ওয়েতে লেখার জন্য অনেক সময় 400 থেকে 800 লেখা হয় ন্যানোমিটার। এই 400 থেকে 800 ন্যানোমিটারটাকেই তারা এইভাবে লিখছে, মিটারে লিখছে, এটাকে কনভার্ট করলে এটা আসে। সো তারা মিটারই রাখছে, আমি বলবো তোমরা ন্যানোমিটারে কনভার্ট করে নিবা। আর এই জিনিসগুলো তো আমরা ইসে গুণগত রসায়ন, কেমিস্ট্রির গুণগত রসায়নে শিখে থাকি, এটা তো জানো তাই না? জি ভাই। ওকে, শেষ আজকে। ঠিক আছে, চলবে এখন? হ্যাঁ মেবি। ওকে ঠিক আছে, তাহলে কমপ্লিট করো, আজকের জন্য এতটুকুই থাকলো।